সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে বিষয়টি যেটি একটু শৈশব নিয়ে আমরা আলোচনা করব, যে শৈশব খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে। আমরা শৈশবে বলা হয় যে আমাদের যে এখন আমরা যে ব্যক্তিত্ব নিয়ে চলছি সবাই, এটার ভিত্তিপ্রস্তর হয়ে যায় একদম শৈশবে। বলা হয় যে প্রথম 7-8 বছর, যে একজন বিজ্ঞানীকে রেফার করেই বলছি, যে প্রথম 7-8 বছরে আমাদের ফাউন্ডেশন অফ পার্সোনালিটি হয়ে যায়। তো সেই সময়ে আমরা কেমন পরিবেশ পেলাম সেটা খুব গুরুত্ব বহন করে আমাদের পরবর্তী জীবনে। আমরা যে ব্যক্তিত্ব নিয়ে চলি সেই ব্যক্তিত্বের উপরে তার প্রভাবটা অনেক বেশি থাকে। তো সেই জন্য শৈশবে যদি আমরা ভালোবাসা কম পাই বা অবহেলার শিকার হই, হয়তো আমাদের কথাগুলো শোনা হচ্ছে না, আমাদের গুরুত্বটা আমরা অনুভব করছি না, বা আমরা হয়তো দেখছি যে বাবা মাও খুব শান্তিতে নেই, তারা হয়তো দুজনেই দুজনকে নিয়ে ব্যস্ত আছেন, এবং সেটার দ্বারা আমি হয়তো অবহেলিত হচ্ছি, আমাকে খেয়াল করা হচ্ছে না, বা আমার যে প্রয়োজনগুলো সেটা বলছি যখন, তারা দুজনে এত বেশি সারাক্ষণ অশান্তিতে থাকছেন, তারা আমাদেরকে আর মনোযোগ দিতে পারছেন না, তারা নিজের ভেতরেই নিজেরা হয়তো ভীষণভাবে কষ্টের ভেতরে রয়েছেন। তখন আমি যে শিশু, আমি যে একটি ছোট্ট শিশু বড় হচ্ছি, আমার ব্যক্তিত্ব গঠন হচ্ছে শৈশবকালীন সময়ে, সেই সময় আমি অবহেলার শিকার হচ্ছি, কিংবা আমি হয়তো তাদের কাছ থেকে যে ভালোবাসাটা আমার পাওয়ার কথা ছিল সেটি হয়তো পাচ্ছি না। তো সেই জন্য সেটি আমার জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে, আমার এই প্রভাবটা পরবর্তী জীবনেই বা আমি কীরকম আমার অনুভব হতে পারে, বা সেটির দ্বারা অন্য মানুষকে আমি কিভাবে প্রভাবিত করে ফেলতে পারি, সেগুলো অনেক বড় একটি আলোচনা হতে পারে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা এসছে তাদের সাথে। একজন হচ্ছে মোহাম্মদ সাফায়াত হোসেন, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। সাফায়াত আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে, ও সিনিয়র কাউন্সিলর হিসেবে কাজ করছে। আর আছে নুজহাতি রহমান, ও অনেক আমার এই অনুষ্ঠানে ও এই চেয়ারেও বসেছে, অনেক দিন পরে তোমাকে আজকে পেয়েছি নুজহাত। নুজহাতকে সবাই আমরা চিনি, ও হচ্ছে একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট। যেহেতু কাউন্সিলিং সাইকোলজিস্ট হবার জন্য পরীক্ষা দিয়ে নির্বাচিত হয়ে এটা পেয়েছে ডেজিগনেশনটা। তো তোমাকেও স্বাগত। এখন তোমাদের মধ্যে কে প্রথম আজকের বিষয়টি নিয়ে কথা বলতে চাও? ফোরাম ইজ ওপেন টু ইউ। যে কেউ বলতে পারি। হ্যাঁ, আমি 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 শুরু করতে পারবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে আমি যখন টপিক্সটা আজকে দেখলাম, আমি দেখার পরে আমি টপিক্সটা মানে আজকে মানে যখন পেলাম আর কি, কয়েকবার পড়লাম। এটাতে দুইটা পার্ট, একটা হলো শৈশবের ভালোবাসা কমায় অবহেলা, এটা একটা পার্ট। আরেকটা হলো এটার ভিত্তিতে পরবর্তীতে জীবনে কি হয়। তা আমি জাস্ট ছোট্ট করে একটু প্রথমটা একটু বলি, শৈশবের বিষয়টা আর কি। আপনার খেয়াল আছে কি না, কিছুদিন আগে একটা বানরের বাচ্চাকে নিয়ে মোটামুটি ইন্টারনেট জগৎ এবং পৃথিবী খুব হইচই পড়ে গেছে, যে বানরের বাচ্চাটা তার মা থেকে বা তার ওখান থেকে অ্যাভয়েডেন্ট হয়েছে, তাকে প্রপারলি অ্যাটাচমেন্ট হয়নি। এরপর আমি দেখলাম যে অ্যাটাচমেন্ট নিয়ে এর আগে আমি পাঠ্যপুস্তক ছাড়া আর কোথাও এতগুলো লেখা পড়িনি। সবাই অ্যাটাচমেন্ট নিয়ে কথা বলা শুরু করলো, এই অ্যাটাচমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, অ্যাটাচমেন্ট লাগবে, অ্যাটাচমেন্ট প্রয়োজন আছে। দ্যাট মিনস কি, একটা মানে আমাদের প্রাত্যহিক জীবনে মানুষের বাচ্চা হিসাবে হয়তো অনেকেই এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গায় উঠে আসে না, কিন্তু যেহেতু বানরটা হয়তো কোনোভাবে দৃষ্টি আকর্ষণ করে ফেলছে মিডিয়া বা বিশ্বজগতের, এই পরেই কিন্তু আমি দেখলাম যে বলবি থিওরি থেকে শুরু করে অনেকগুলো থিওরি রেফারেন্স দিয়ে বললো যে শৈশবে একজন মানুষ আসলে কী ধরনের পরিবেশ পেতে পারে, পাওয়া উচিত, এবং না পেলে তার ভিতরে কী ধরনের সমস্যাগুলো তৈরি হয়। তো আমরা এখনকার যুগে যেটা আপনি দেখলেন যে বাবা মা বিভিন্ন কারণে ব্যস্ত হতে পারে, তাদের কর্মের কারণে ব্যস্ত হতে পারে, বা হয়তো একটা মানে বা পারিবারিক অশান্তির কারণে তারা হয়তো বাচ্চার প্রতি তাদের সঠিক যে একটা মানে পরিচর্যা করার দরকার সেই জায়গাটা হয়তো তারা দিচ্ছে না বাচ্চাকে। এর পাশাপাশি আমরা মিডিয়ার মোবাইল এগুলো আমরা বাদই দিলাম, এগুলোতে আসলে এফেক্ট করছে। তো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই বাচ্চাটা পৃথিবীতে আসার পরে মানব শিশু যেভাবে বেড়ে ওঠার কথা, সে একটা নিরাপদ পরিবেশ না পায়, সে যদি একটা সিকিউরিটি না পায়, সে যদি ধরেন যে যে ধরনের লাভ, কেয়ার, অ্যাফেকশনেট বলি আমরা, যেগুলো পেলে তার ভিতরে এক ধরনের আত্মনির্ভরশীলতা তৈরি হবে, সেগুলো না পেলে তার ভিতরে পরবর্তীতে সে ভয় বা ধরেন এক ধরনের আচরণগত দিকগুলো আমরা দেখি। আমরা যখন যেই মানুষটাকে অ্যাডাল্ট মানুষটাকে পাচ্ছি, এই অ্যাডাল্ট মানুষটাকে সাইকোথেরাপি সেশনে আমরা যখন তার
চাইল্ডের দিকে যাই বা তার শৈশব নিয়ে যখন আমরা কিছুটা কাজ করা শুরু করি, তখন দেখি যে আসলে শৈশব সে কীভাবে বেড়ে উঠেছিল। তখনই আসলে আমাদের কাছে একটা পিকচার বা ছবি পাই যে এই মানুষটাতে অনেকেই বলে তারা জয়েন্ট ফ্যামিলিতে বেড়ে উঠেছে, কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে বেড়ে উঠলেও ঠিক প্রপার একজন মানুষও খুঁজে পাওয়া যায়নি যে মানুষটা তাকে হয়তো মানে একদম মানে নিরাপদ বোধ করাবে বা তাকে সেফ ফিল করাবে এবং যে তার কাছে গিয়ে সব কিছু বলতে পারবে এবং সে তাকে জাজ করবে না, আমরা বলি না যে জাজ করবে না, এবং তার ভুলগুলো তাকে শিখিয়ে দিবে। এই জায়গাগুলো আসলে এখনকার হয়তো বাবা মারা কিছুটা হলেও বুঝতে পারতেছে, কিন্তু এটা বেশ আগের থেকেই মিসিং। একটু যদি সাফায়াত একটু থামাচ্ছি, আজকে অবহেলার উপরে জি। আমরা অ্যাটাচমেন্ট থেকে একটু যদি সরে গিয়ে অবহেলাটাকে একটু গুরুত্ব দিয়ে দেখি, মানে শৈশবে অবহেলিত বাচ্চা মানে বাচ্চার কি মনে হতে পারে বা অবহেলাটা কিভাবে করি আমরা বাচ্চাকে? যে ম্যাডাম এটা মানে অবহেলা তো যেটা আমরা বললাম যে হ্যাঁ, অবহেলার অনেকগুলো দিকই আসতে পারে, কিন্তু প্রথম অবহেলাটাই আসতে পারে বাবা মার ভিতরে যে সম্পর্কটার সঠিক একটা মানে আমরা বলি না একটা মানে মানদণ্ডটা স্ট্যান্ডার্ডটা যদি না থাকে, তারা যদি তাদের একজন আরেকজনকে না বুঝে, তারা যদি তাদের জায়গাটাকে যদি কমফোর্টনেস না থাকে, তারাই যদি তাদের ভিতরে একটা মানে খুব যদি তারা একজন আরেকজনের প্রতি যদি একটা দায়বদ্ধতা এবং আমরা বলি না যে একটা তাদের ভিতরে ট্রাস্ট থাকবে, তাদের ভিতরে লাভ অ্যান্ড কেয়ার থাকবে, অ্যাফেয়ার্স আসবে, সেটা ওভারফ্লো হয়ে বাচ্চার দিকে পড়বে। কিন্তু আমি যদি এই বাচ্চাটাকে ফিল করাই, এই বাচ্চাটা হয় মার, না হয় এই বাচ্চাটা বাবার, বা সে দেখবে আমি কেন দেখবো, আমি কেন ইয়া করবো, বা বাচ্চা যখন একটা নিড ফিল করায় আমরা কেউই তাকে প্রপারলি সময় দিচ্ছি না, তাকে নিয়ে বসছি না, তাকে কথা বলছি না, তার বিষয়গুলো আমরা শুনছি না, এবং ভুল হলে তাকে অনেক কিছুর সাথে তুলনা করা হয়, হয়তো বাবার বাড়ির সাথে বা মার বাড়ির সাথে বা এর সাথে তুলনা করা হয়। এই ধরনের কিছু দিকগুলো যখন আসে, এটাই তো তার ভিতরে অবহেলা শিকার হয় এবং তার ভিতরে একটা মানে ইনসিকিউরিটি তৈরি হয়। এছাড়া ম্যাডাম আরও অবহেলা আছে, ধরেন যদি এক্সটেন্ডেড ফ্যামিলি হয়, সেখানে ধরেন যদি জেন্ডার একটা বড় বিষয় আছে, কেউ হয়তো মেয়ে হলো, কেউ হয়তো ছেলে হলো, তো সেখানে ভিজিবল একটা জেন্ডার ডিফারেন্সিয়েট আমাদের সামাজিক প্রেক্ষাপটে আসলে চলে আসে। তখন যে মেয়ে মেয়ে বাবু হলো বা মেয়ে যেই শিশুটি, সে হয়তো চরম অবহেলার শিকার হতে পারে। এর পাশাপাশি ধরেন বাবা মা অনেক সময় আছে যে তাদের নিজেদের ব্যক্তিগত জীবনের যে ক্ষোভ বা তাদের ব্যক্তিগত জীবনের যে হিংসা বা তারা যে নিজেরা যে সুস্থ নাই, সেই অসুস্থ একটা মনোভাব আমরা শিশুদের উপরে দেখতে পাই। ধরো একটা জায়গায় সে যতটুকু তাকে শাসন করার কথা, অতটুকু মানদণ্ড শাসনের তো একটা মানদণ্ড থাকতে পারে হয়তো। শাসন শব্দটা বাদ দিলে ভালো হয়, আমরা শাসন ওয়ার্ডটা না ইউজ আচ্ছা করি। আচ্ছা সরি, আমরা প্যারেন্টিং করছি, আমরা তাকে আমরা হয়তো যেভাবে প্যারেন্টিং হ্যাঁ, বা যেভাবে তাকে আমরা তাকে কিছু শেখানো হয়তো প্রয়োজন বোধ, সেটা হয়তো আমি আমার ব্যক্তিগত ওই যে আমি অসুস্থ, সেই অসুস্থ বা আমি হয়তো নিজের জায়গায় আমি ভালো নাই, আমি হয়তো তাকে আমরা ডিসিপ্লিন শেখাচ্ছি, শাসন না discipline বলে আমরা ওকে শৃঙ্খলা শেখাচ্ছি, শৃঙ্খলা ডিসিপ্লিন জায়গাটা, হ্যাঁ, শেখাচ্ছি, শৃঙ্খলাটা। এটা বললে ভালো হয় তো আর কি। এই শৃঙ্খলা শিখাতে গিয়ে আমরা হয়তো সেই শৃঙ্খলা শেখানোর যে একটা মানে সঠিক পরিমাপক আছে, সেই জায়গাটাতে আমরা অতি আবেগ হতে পারে। অতি আবেগ বলতে এখানে রাগটা বেশি চলে আসতে পারে, বা হয়তো আমরা একেবারে তাকে ছেড়েও দিতে পারি যে আমি তাকে কিছুই বলছি না। তো এই যে একটা গাছও যদি আবার অবহেলায় বেড়ে ওঠে, তাকে যদি আমি প্রপারলি পানি না দেই, সূর্যালো না পায়, বা সে যদি যত্ন না পায়, তাহলে আগাছা হয় বা আস্তে আস্তে তার সৌন্দর্যটা চলে যায়। মানে শিশুও যদি অবহেলার শিকার হয় পরিবার থেকে বা তার আশেপাশের জায়গা থেকে, বা এই অবহেলা শুধু পরিবার না, অনেক সময় এই অবহেলাটা ছড়িয়ে যায় স্কুলের দিকেও। স্কুলেও সে অনেক সময় প্রপারলি ট্রিট হয় না নানাবিধ কারণে। এই অবহেলা যখন তার চারিদিকে ছড়িয়ে যায়, এই মনুষ্য শিশুটা কিন্তু আসলে সুস্থ শিশু বা আত্মনির্ভরশীল শিশু হয়ে তৈরি হয় না, এবং যার পরবর্তীতে আমরা রিফ্লেকশন বা একটা দেখতে পাই যখন সে অ্যাডাল্ট হিসেবে চলে আসে। নুসরাত, সাফায় তো অনেকটা বলে ফেলেছে। অ্যাকচুয়ালি আমি একটু যদি আনতে চাই যে বাচ্চা আসলে কিভাবে মেসেজ নেয় অবহেলার, এবং এই অবহেলার মেসেজটা কিন্তু সে একদম ইনফ্যান্সি থেকেই নিতে শুরু করে। ওকে কিভাবে কোলে নেওয়া হচ্ছে, কিভাবে ফিড করা হচ্ছে, সেখান থেকে কিন্তু টাচ থেকে মেসেজ নেয়। ও যদি ফিল করে যে ওকে কোলে নেওয়াটার মধ্যে যথেষ্ট আদর নেই, সেখান থেকে ও মেসেজ নেয় যে এখানে কিছু একটা অভাব আছে, আমি বোধহয় এই জায়গাটাতে খুব একটা এক্সপেক্টেড না। ওর
খাওয়ানোর সময় যদি তাকে যথেষ্ট সময় নিয়ে রিল্যাক্স করে মা খাওয়াতে না পারেন, তখন কিন্তু বাচ্চাটির কাছে মনে হতে থাকে যে আমাকে আদায় করে নিতে হবে জোর করে, এবং সেটার একটা রিফ্লেকশন কিন্তু তার পরবর্তী পার্সোনালিটির উপরে খুব স্ট্রংলি দেখা যায়, যে তার সে যাই কিছু চায় সেটা সে আদায় করে নিতে চায়, সেটা ভালোবাসা হোক, শ্রদ্ধা হোক, যেটাই হোক, অ্যাচিভমেন্ট, সেটা সে আদায় করে নেওয়ার একটা টেন্ডেন্সি তার থাকে। তার বিছানাটা সে ভিজিয়েছে হয়তো, কত তাড়াতাড়ি তাকে অ্যাটেন্ড করা হচ্ছে, সেখান থেকেও সে মেসেজ নেয়। তো কাজে অবহেলা অনুজাত একটু মানে আমাদের দর্শকদের হয়তো ভাবনায় আসতে পারে যে ওইটুকু বাচ্চা আবার কি বোঝে, সেই জায়গাটা যদি তুমি একটু এক্সপ্লেইন করো যে ওইটুকু বাচ্চা যখন সে ব্রেস্ট ফিডিং এ আছে কিংবা যখন সে মানে বেড ওয়েটিং করছে, ওই বয়সে কিভাবে মেসেজ নিচ্ছে এটা যদি একটু বলো, কারণ এটা আমাদের দর্শকদের জন্য হয়তো খুব পরিষ্কার হবে না যে ও তো ছোট, ও আবার কি বোঝে। আমাদের এই কথাটা ভীষণ বলে, কিন্তু আমার তো বাচ্চা সেই অত কিছু বোঝে না। হ্যাঁ, সেই জায়গাটা থেকে আমরা মানে আমাদের দর্শকদের জন্য মানে সায়েন্টিফিক ভাবে কি বলতে পারি আর কি, কেন অতটুকু বাচ্চার ব্রেন মানে রিসিভ করছে, কিভাবে রিসিভ করছে। অতটুকু বাচ্চার কাছে কিন্তু আসলে শব্দ বা ভাষা ওভাবে যাচ্ছে না, ওর মানে যেভাবে হোল্ড করছে, টাচ, সেখান থেকে নিচ্ছে। মায়ের যে বডির ভেতরকার অনুভূতি, সেখান থেকে ও সেন্সেশন নেয়, এবং সে তো আসলে গর্ভে থাকা কালেই মেসেজ নিতে শুরু করে, সেখান থেকেই সে ফিল করতে শুরু করে, এবং সে মেসেজ সেখান থেকে ক্রিয়েট করে। এবং এই যে যেটা বলছিলাম যে ওকে মেসেজ নিতে, মেসেজ শব্দটাকে যদি একটু বুঝিয়ে বলো আর কি, মানে মেসেজ তো আমরা বলি যে কোনো ভাষা দিয়ে মেসেজ, ওখানে তো ভাষা নেই, ও অর্থ ক্রিয়েট করে, ও কিছু না কিছু অর্থ তৈরি করে নিজের কাছে, সেটাই ওর কাছে মেসেজ, যে আমাকে আরাম করে কোলে নেওয়া হচ্ছে না, এই কোলটা আরামের না, বা এই যে মানুষটার কাছে আছে এটা পরিচিত না, যে আমি যে ওয়ম্বে ছিলাম ততটা আরামদায়ক না, আমাকে সময় মতো দেখছে না, খাওয়াচ্ছে না, তার মানে এটা আমাকে অবহেলা করছে, এইভাবে আমি এখানে অবহেলিত, আমার এখানে মানে এক কথায় এই কথাটা তো এই কথাটা তো ফ্রেম করতে পারবে না ওইভাবে, কিন্তু ওর মধ্যে একটা মানে ডিসকমফর্ট, মানে ওর মধ্যে একটা কষ্ট, বা ধরো একটা ক্ষুধা, ওর ক্ষুধার যে তৃপ্তি নিয়ে খাওয়া, সেই ক্ষুধার সময় ওকে আমি যেভাবে হয়তো খাওয়াবো, আমি হয়তো সেই মনোযোগটা নাই আমার। একটু আগে হয়তো আমার হতে পারে আমার বাড়িতে একটা অশান্তি হয়েছে, আমার মাদার ইন লর সঙ্গে আমার ঝগড়া হয়েছে, তো আমি হয়তো খুব ওকে চেপে চেপে খাওয়াচ্ছি, ও তখন বিরক্ত হচ্ছে, আমি আরো বিরক্ত হয়ে খাওয়াচ্ছি, ও তখন আমার টাচ থেকে কিন্তু ওইটা অনুভব করতে পারে যে টাচটা ওর জন্য কষ্টকর, ও কিন্তু সেই মেসেজটা নিচ্ছে না, অনুভূতিটা যাচ্ছে ওর ভিতরে। এবং এই যে ডিসকমফোর্টটা ওর শরীরের ভেতরে নেয়, এই ডিসকমফোর্টটা কিন্তু সে তার পরবর্তী জীবনেও ধারণ করে, এবং সে নিজেও অ্যাওয়্যার থাকে না যে এই ডিসকমফোর্টটা সে আসলে কোথার থেকে পেয়েছে, এটা আসলে সে ইনফ্যান্সি থেকেই পেয়েছে। এর পরবর্তী জীবনে সে যখনই কোনো না কোনো নেতিবাচক অনুভূতির ভেতর দিয়ে যায়, তার শারীরিক কিছু অনুভূতি হয় যেগুলোর ব্যাখ্যা সে মেলাতে পারে না, দিতে পারে না, কারণ ওটা গ্রন্থিত রয়েছে সেই ওর ইনফ্যান্সিতে, সেই শৈশবে। তো এই যে অবহেলার প্রভাব কিভাবে পড়ে, ইনফ্যান্সি থেকেই আসলে এর প্রভাবটা ইনফ্যান্সি পিরিয়ডটা যদি বলো কোনটাকে ইনফ্যান্সি বলছি, মানে বিছানায় শোয়া 0 থেকে হচ্ছে 1 বছরের পর্যন্ত সময়, এটা কি ইনফ্যান্সি, 1 বছরের আরেকটু 6 মাস পর্যন্ত আসলে ইনফ্যান্সি বলা হচ্ছে। একজন যখন সে শুয়ে থাকে বিছানা থেকে অত উঠতেও পারে না, 6 মাসে সে একটু উপর হয়, একটু টার্ন করতে পারে, তো তারপরে আবার সে আরো অন্য কিছু দিয়েও মেসেজ নেয়। কেউ যখন ওর সাথে কথা বলে ও কপি করে, হাসলে সে হাসিটা কপি করে, সবাই মনে করে যে বাচ্চা হাসতে শিখেছে, কিন্তু আসলে বাচ্চা হাসিটা কপি করছে। তো এইভাবে আসলে অবহেলাগুলোর ওরা বিভিন্ন সময় নিয়ে নেয়, এবং বাবা মা হওয়ার পরে আসলে সবসময় তো জরুরি না যে নিজেদের মধ্যে খুব অশান্তি থাকতে হবে তবেই অবহেলা আসবে। একটি মা যখন প্রসবের পর তিনি শারীরিকভাবে অত্যন্ত কষ্টের ভেতর দিয়ে আছেন, একটা চাপের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন যদি যথেষ্ট সহযোগিতা তার কাছে অ্যাভেলেবল না থাকে, তখন কিন্তু মার পক্ষে সম্ভব না বাচ্চার জন্য পুরোপুরি সময় অ্যাভেলেবল থাকা, কারণ সে নিজেও তখন ভালনারেবল, ভালো নেই, মাও ভালো নেই, তখন কিন্তু মার কাছ থেকে কিছু অ্যাকশন আসতেই পারে যেটাতে বাচ্চা এরকম মেসেজ নিচ্ছে। তো সেই যেমন একটা যেটা খুব অনেকে হয়তো বুঝবে, এটা পোস্টপার্টাম
ডিপ্রেশন যেটা বলা হয়, তাই না? depression। সো ওইটাও কিন্তু অনেকের হয় যে মানে ওই ব্লু পিরিয়ডটা অনেকে পার করে কিন্তু বুঝতে পারে না যে ও যে মা যে ডিপ্রেশনে পড়ে গেছে, এটা মাও যেমন অনেক সময় বুঝতে পারে না, আশেপাশের মানুষগুলো বুঝতে পারে না। তো ওই যে মা কিন্তু না বুঝেই তখন অবহেলা করে ফেলে বাচ্চাকে, তাই না? Exactly। So ওই সব- মায়েরও মুড চেঞ্জ হয়ে যায় হ্যাঁ, এবং mood swing হয়। সে মুড সুইং হয় এবং এটাকে হয়তো পোস্টমার্টামটা যেটা আমরা হয়তো টেকনিক্যাল টাইম ইউজ করি, কিন্তু অনেকে এই জায়গায় থাকে না, তখন সে ওই যেভাবে যথাযথভাবে বাচ্চার প্রতি একটু যেটা আপু সেটা বললো করতে পারছে সময় না। নিয়ে এটা আসলে সম্ভব হয়ে একটা ওঠে না। ফোন নিয়ে আসি। হ্যাঁ, একটা ফোন নিয়ে আসি। থ্যাংক ইউ দুজনকে, আমরা আরো শুনবো। আমরা ফোনটা নিয়ে আসি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ আরিতুল কবির। আচ্ছা, ওকে। বয়সটা কত তোমার? আমার বয়স 9.5 বছর। বাবা, তুমি ফোন করেছো আমাদেরকে, খুব ভালো লাগছে। জি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি, আমরা অনেক ভালো আছি। তোমার কথা শুনবো এখন, বলো। জি, আমার গভর্নমেন্টে চাকরি করে এবং আমার আম্মু এবং আমার আব্বু পুলিশে চাকরি করে। হ্যাঁ, আমার 2020 সালের কথা। হ্যাঁ। আমার 20 সালের কথা হচ্ছে যে তখন আমার হচ্ছে 4 বছর। আচ্ছা, তখন আমি অনেক ছোট ছিলাম, মা বিয়ে করেছে। আমরা জানতাম যে আমার আম্মু বিয়ে করেছে। আমার আম্মু বিয়ে করেছে এমন ছিল যে একবারে অনেক খারাপ ছিল। হুম হুম। কে খারাপ ছিল? আমার আব্বু মানে হুম। তারপর নরসিংদীতে বাড়ি। হুম। তারপর আমার বড় আন্টি মারা গেল। আচ্ছা। আমার বড় আন্টি মারা যাওয়ার পরে অনেক 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 খারাপ হয়ে গেল। আমার নানি আমার আম্মু আমাকে অনেক কষ্ট করে বড় করেছে আচ্ছা। এবং আমার জন্য জীবন দিয়ে দিয়েছে তারা। আহা, আমার আব্বু একটু খোঁজ নেয় না। ঈদের সময় যে আমাদেরকে ঈদে সালাম দিবে, সালামে কিছু দেয় না। তোমার আব্বু পুলিশে চাকরি করেন? হ্যাঁ, আমার আব্বু পুলিশে চাকরি করে, আমার আম্মু গভর্নমেন্ট চাকরি করে। তোমার আম্মুও চাকরি করেন? হ্যাঁ, আমার আম্মু গভর্নমেন্ট চাকরি করে। গভর্নমেন্ট চাকরি করেন, আচ্ছা আচ্ছা, ওকে। তারপর তারপর আমরা আমার নানি আমার খালামণি মানে আমার খালামণি আমার মা আমার নানি এমন কাজ করেছে যে আমার একবারে আমার কলেজের চান্স করে দিছে যে তুই এখন কলেজের চান্স করে দিছে। তারপর আমি কলেজে যখন পড়ি। তুমি কলেজে, তুমি তো বললে 9 বছর, জি, তোমার বয়সটা কত আবার বলো? আমার বয়স 9.5। 9.5, তাহলে কলেজের কথা বলছো যে? হ্যাঁ, কলেজের স্কুল। কলেজিয়েট স্কুল, আচ্ছা আচ্ছা, ওকে। সরি, আমার ভুল হয়েছে, মাফ করে দিও। কলেজিয়েট স্কুলে চান্স পেলে, আচ্ছা। তারপর তারপর আমি এখন আমার আগামী আমি কি করব? আমার বাবা নাই, আমার মা আছে, আমার খালা আছে, আমার নানি আছে, আমার আর জীবনে কেউ নাই। আহা, এখন তুমি যে পড়াশোনা করছো, তোমার খরচটা কে দিচ্ছে? আমার খরচ আমার নানি দিচ্ছে, আমার আম্মু দিচ্ছে, সবাই আম্মুও তো মিলে চাকরি দিচ্ছে। করছেন, হ্যাঁ, ওকে। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি যে ছোট্টবেলায় অবহেলা হলে বাচ্চাদের খুব কষ্ট হয়, তোমার কি মনে হয় যে তুমি একটু অবহেলার শিকার হয়েছো তোমার বাবার দ্বারা? হ্যাঁ হ্যাঁ। ওকে, বাবার সঙ্গে কি কথাবার্তা হয়? না, আমার আর কথাই হয় না। আচ্ছা, তুমি যে আজকে ফোনটা করলে, তোমার আশেপাশে কি মা আছেন বা কেউ আছেন, নাকি তুমি একা একাই ফোনটা করলে? হ্যাঁ, আমার মা আছে। একা একাই করলে? হ্যাঁ, আমি কারণ টিভিতে দেখেছি তারপর কল দিলাম। বাহ, একাই কল দিলাম। তোমার আশেপাশে বড় কেউ নেই? হ্যাঁ আছে, আমার আম্মু আছে। আম্মু আছেন?
আম্মুকে কথা বলবেন? তোমার তোমার তুমি যে কষ্ট পাচ্ছ সেটা নিয়ে আম্মু কিছু বলবেন আমাদেরকে? হ্যাঁ, আমার আম্মু কথা বলবে। ওকে, ওকে। হ্যাঁ, দাও না একটু মাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত সুইট একটা বাচ্চা, ওই ওই কথা বলতে চেয়েছে। জি ম্যাম, ও 3-4 বার দেখলো, হ্যাঁ, 3-4 বার ট্রাই করলো, করার পরে আপনাদের নাম্বারে লাইনটা পেলো। বাবা, অনেক স্মার্ট বাচ্চা তো, জি, দোয়া করবেন। অনেক প্রাউড, উই আর সো প্রাউড অফ হিম। তো তুমি কষ্ট করে বড় করছো বাচ্চাটাকে একা একাই? জি ম্যাম, আচ্ছা, কিছু অনেক সময় আমি আর আমার ছেলে কান্না করি। আচ্ছা, ওই বাবার অভাবটা আমি ওকে কোনোভাবে পূরণ করতে পারছি না। যদিও লং টাইম ও ভুলে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি ওর বাবার ভালোবাসা পাক, কিন্তু বাবা তো বাবাই। একদম যোগাযোগ করেন না? না ম্যাম, কি মনে হয় কারণটা কি হতে পারে? কারণটা একটাই, ব্যাধি, পরকীয়া, এটাই। আচ্ছা, ওকে। কবে থেকে এরকম, মানে উনি সরে ম্যাম, গেল? 20 সাল থেকে প্রবলেমটা শুরু। উনি আরেকটা সম্পর্কে জড়িয়ে গেছেন? জি 20 সাল হলে তো এখন প্রায় 6 বছর হয়ে গেছে, তাই তো? এখন জি, কি জি। উনি কি আলাদা থাকছেন? জি জি, ও আলাদা থাকছে। কোনো যোগাযোগই করছেন না? জি না। ওকে। তুমি তুমি তো কাজ করছো কোথাও, না? জি জি। আচ্ছা। তো মানে তোমাদের তোমাদের পরিবার থেকে কি যোগাযোগের চেষ্টা করা হয়েছিল নাকি তোমরা চেষ্টা করোনি? জি, আমরা এখন পর্যন্ত চেষ্টা করছি ছেলের জন্য, আর হ্যাঁ। কিছুই না। সেটাই। ছেলেটা কি মন খারাপ আমি করে? আপনাদের প্রোগ্রামের মাধ্যমে, মানে আপনাদের প্রোগ্রাম আমি দেখি, হুম হুম। আমি চাচ্ছি আমার ছেলেকে এমন কিছু বলেন যেটা আমার ছেলে ইন্সপায়ার হয়ে ওর মন মানসিকতা একটু চেঞ্জ হয়ে যাবে। কি রকম পরিবর্তন চাইছো বলো ওর মন চাচ্ছি যে আমি ওর পিছনে এত কষ্ট করছি, হুম হুম। ও মাদ্রাসায় পড়তো 3 বছর, আচ্ছা, ছোট থেকেই মাদ্রাসায়, এখন কলেজে স্কুলে চান্স পাইছে গভর্নমেন্ট। ওর এখানে অনেক পড়াশোনা, অনেক কোচিং, অনেক প্রাইভেট। আচ্ছা। আমার ছেলেকে আপনারা কিছু বলুন যাতে আমার ছেলের ব্রেনে ওইটাই থাকে, এবং সুস্থভাবে, সুন্দরভাবে যেন মায়ের দোয়াটা এবং মায়ের যে আশা, সে যেন বড় হয়ে এই অভাবগুলা সে বোঝে, এবং বড় হয়ে সে যখন বাবা হবে সে যেন মানে পরিপূর্ণ মানুষ হয়ে বেঁচে থাকে। আর এই কথাগুলো ওর জন্য খুব ভারী ভারী কথা কিন্তু, তাই না? পরিপূর্ণ মানুষ, ও যেন বোঝে। ওর বয়স অনুযায়ী যদি আমরা ওকে চিন্তা করি তাহলে একটু ভালো হতো না? যে ও তো যেটুকু বয়স হয়েছে সেটুকুর মধ্যেই ওর ওর কষ্টগুলোকে কি একটু স্পর্শ করার চেষ্টা করা হয় কিনা। জানি তুমিও অনেক কষ্টে আছো, তোমাদের পরিবার, পুরো তোমার নিজের পরিবারও কষ্টে আছে, কিন্তু ওর তো ছোট্ট মানুষ, তো ছোট মন, কষ্টটা অন্যরকম। সেটা কি তোমরা একটু ওকে বলো যে তোমার তোমার সাথে আমরা আছি, ওকে বুঝতে বুঝতে হেল্প করো। ওকে কখনো তোমার তোমার কোলে মাথাটা রেখে কখনো কাঁদে? জি, কাঁদে। হ্যাঁ, তখন তুমি কি বিশেষ বলো? দিনগুলো ও কাঁদে। হ্যাঁ, তখন তুমি ওকে কি বলো? তুমি কিছু বলো ওকে? জি, আমি বলি আমি বাবা, আমি মা, অনেক কিছু বলি। বলতে বলতে ওকে মাথায় হাত দিয়ে ওকে ঘুম পাড়াই দিই। আচ্ছা, তোমার সাথেই ঘুমায়? জি, আমার সাথেই আছে। ওর জন্মের পর থেকে আমি ওকে পাশ থেকে সরতে দিই নাই। বাবা, যেমন নতুন স্কুলে গেছে, ওর বাবার সম্পর্কে অনেকে তো জিজ্ঞাসা করবে হ্যাঁ, মায়ের আগে, সেটাই। এইসব ফেস করে ও। ও বলে বাসায় এসে? বাসায় এসে বলে তোমাকে জি, গল্প করে? বাসায় এসে বলে, Okay. কষ্ট পায়। হ্যাঁ। আচ্ছা, তুমি একটু লাইনে থাকো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে চট করে করে ফেলো। তুমি কি আমাদের কাছে চাইছো যে ছেলেটাকে আমরা কিছু বলি, তাই তো? এরকমই, এই জন্যই জি ফোনটা জি, করেছো। এরকম পরামর্শ কিন্তু চাচ্ছি। তোমার কোনো প্রশ্ন নেই, না? জি না ম্যাম, তোমার কোনো প্রশ্ন নেই। তোমাদের কোনো প্রশ্ন আছে মাকে? প্রশ্ন বলতে আচ্ছা। এরকম একজন মা, আমি আমার ছেলেটাকে কোন দিকটা বেশি দেখবো, আচ্ছা, ভেরি কোনটা গুড বেশি ওকে হেল্প করব, বা ওর সাথে তো আমি আছি সবসময়। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় চট করে আমারও রাগ উঠে যায়, ওই সময়টা আমি কিভাবে মেন্টালিটি ঠিক রাখবো। এক্সেলেন্ট কোশ্চেন। খুব খুব গর্ব হচ্ছে তোমাদের দুজনকে নিয়ে। খুব সুন্দর জি, দোয়া প্রশ্ন করবেন। করেছো। আর আমার পাশে আমার মা আছে, বৃদ্ধ, 70 বছর বয়স।
আমিও অনেক সময় কষ্ট পাই যে আমার মা যখন আমার কাছ থেকে চলে যাবে তখন আমি কিভাবে বাঁচবো, এটা আমি আর আমার ছেলে ফিল করি। আচ্ছা, একটু লিখে রাখো। আমাদের দুজনের জন্য কিছু পরামর্শ দিবেন। হ্যাঁ, মানে তোমার নিজের জন্য কিছু কিছু পরামর্শ চাইছো, ছেলের জন্য কিছু চাইছো, আমরা তোমাদের দুজনের জন্যই কিছু শুনতে চাইছো। আমরা বিরতি থেকে আমাদের ঘুরে আসতে হবে, ছোট্ট একটা বিরতিতে যেতে হয় আমাদের এই সময়টাতে। আমরা ঘুরে এসে তোমাদের প্রশ্নগুলোর তোমাদের নিয়ে আলোচনা করব, প্রশ্নগুলোর আলোচনা করব। তো আমরা ঘুরে আসি বিরতি থেকে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আমি এখন কি করব, সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা ছিল যে শৈশবে অবহেলার শিকার হলে বা যত্ন কম পেলে আমরা আমাদের কি ধরনের অসুবিধাগুলো হতে পারে জীবন। আমি আসলে আরেকটু দেখে নিই। পরবর্তীতে আমাদের যদি আমরা শৈশবে অবহেলার শিকার হই এবং আমরা যদি অবহেলার শিকার হই এবং যদি আমাদের জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ভালো না থাকে, এটা আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলতে পারে। ঠিক আজকে টপিকের সঙ্গে একদম পুরোপুরি সম্পৃক্ত একজন ছোট্ট শিশু এই আমাদের বিরতির আগে কল করেছিল। ভীষণ ভীষণ ইমপ্রেসিভ, কারণ এতটুকু বাচ্চা এত সুন্দর করে এই একেবারে আজকের টপিকের উপরে একটা ফোন করে ফেলবে, এটা আমরা কখনো ভাবতে পারিনি। তো আমরা ফোনটা পেয়ে ভীষণভাবে নিজেদেরকে ধন্য মনে করছি, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তুমি আছো হয়তো, তুমি দেখছো হয়তো আমাদের অনুষ্ঠান, তোমার প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং তোমার মাও সঙ্গে আছেন, তাকেও আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমরা বিষয়টা শুধু শুনেছি, আলোচনা করতে পারিনি। আমি আমার যারা অতিথি আজকে এসছে তাদের কাছে যাচ্ছি, তারা যদি কিছু বলে, কিছু প্রশ্ন তোমরা করেছো, সেই প্রশ্নগুলোর জবাবে যদি তারা কিছু বলে, আশা করছি তোমরা আমাদের সঙ্গে থেকে উত্তরগুলো শুনবে। নুসরাত, আসলে খুব ওভারওয়েলমিং ছিল এই 9.5 বছরের বাচ্চাটি যেভাবে ডিসক্রাইব করেছে। ওভারওয়েলমিং এর বাংলাটা বলো, আমাদের অনেক দর্শক তো এত কিছু ইংরেজি শব্দ অনেক সময় নাও বুঝতে পারে আর কি। বাংলাটা আসলে আমার নিজেরও মনে আসছে না, কিন্তু খুব ভার ফিল হয়েছে, ভারী ব্যাপারটা খুব ভারাক্রান্ত লেগেছে শুনতে। এত সুন্দর একটা বাংলা বলবো। হ্যাঁ, তো বাচ্চাটি যেভাবে বলেছে, এটা আসলে একটা 9.5 বছরের বাচ্চার কাছ থেকে এভাবে আমরা একদম আশা করিনি, এবং এটা আসবারও কথা না। যেটা আমরা ব্রেকের সময় আলোচনা করছিলাম যে এই বাচ্চাটির আসলে যে শৈশবটা সেটা ভীষণভাবে চুরি হয়ে গেছে। ও 9.5 বছরে বড় হয়ে গেছে, অনেকটা বড়দের মতো ভাবতে শুরু করেছে। তো এটা আসলে খুব মানে বাচ্চাটির জন্য যে খুব সহজ ব্যাপারটা তা না। ওর কাছে অনেক প্রত্যাশাও এসে জমা হয়ে গেছে যে ওকে বুঝতে হবে, ওর কন্ডিশনটা বুঝতে হবে। ওর জন্য বলেছে যে আমার মা, আমার খালা, আমার নানু আমার জন্য অনেক কিছু করতে করতে ওরা মরে যাচ্ছে, এইভাবেও বলছে। তা আমি আসলে কি করব? তো বাচ্চাটা আসলে কতটা ভারাক্রান্ত হয়েছে সেটাই কিন্তু এ থেকে বোঝা যায় যে ওর জন্য সবাই এত কিছু করছে। তো ওই বাচ্চাটির জন্য মানে এই 9.5 বছরে আসলে এই ভারটা ওর নেওয়ার জন্য উপযোগী না, এটা একটা আমাদের পয়েন্ট অবশ্যই। তো বাচ্চাটিকে আসলে এই কথাটা যদি নুসরাত আরেকটু এলাবোরেট করে বলো, যে 9.5 বছরে এই এতটা ভার ও নেবার কথা না, বা নেবার জন্য ও তৈরি না, ওই ভারটা কোথা থেকে আসছে? এই যে সবাই বলছে তোমার জন্য আমরা এত করছি, এই যে চারপাশের মানুষ বলছে, এটা ওর জন্য খুব ভারী হচ্ছে, খুব ভারী হচ্ছে মানসিকভাবে ভীষণ ভারী। কারণ ও তো এখনো সেই অতটুকু মানসিক ক্ষমতা তার তৈরি হয়নি যে ওকে বুঝতে পারতে হবে তোমার জন্য আমি করছি, তোমার জন্য আমি করছি। তো এই যে প্রত্যাশার জায়গাটি, সেটা ওর জন্য ভারী। এটা আমি একটু রিকোয়েস্ট করব যারা চারপাশে আছেন তারা এই ব্যাপারে একটু ভাববেন। বাচ্চাটির আসলে শৈশবটা আর একটুখানি তাকে ফ্যাসিলিটেট করে দেওয়া, এটার বাংলাটা আমার জানা নেই। আর একটু শৈশব যাতে সে উপভোগ করতে পারে, সে যাতে আরেকটু উপভোগ করতে পারে, সেই ছোট হিসেবে ওকে দেখা, ওকে এই কথাগুলো না বলা যে এত করছি, আসলে তো ওকে তো করতেই হবে,
হ্যাঁ। যেহেতু ওর 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 মানে ভাগ্যটা আসলে সুপ্রসন্ন না, ভাগ্যটা মানে সবার ভাগ্য তো একরকম হয় না, হয় না, সেটাই। তো সেটার জন্য তো ও দায়ী না। ওরা দায়ী Exactly. করছেনও না, ওরা সবাই করছেন, ভীষণভাবে করছেন, কিন্তু ওকে বারবার বললে ওর ভেতরটা ভারী হয়ে যাচ্ছে, হ্যাঁ। ওর মধ্যেও কষ্ট তৈরি হচ্ছে। এটাই বলতে চাচ্ছি যে ওকে বারবার এটা বললে ওর জন্য ভীষণ কষ্টের হয়ে যাচ্ছে, এবং ওনারা আসলে বাচ্চাটিকে কষ্ট দেওয়ার জন্য বলছেন মোটেই না। ওনাদের প্রত্যাশা মানে ওনারাও তো ভীষণ কষ্টে আছেন, তো ওনাদের কাছে মনে হচ্ছে যে আর কিভাবে কি করলে ও বাচ্চাটা মানে সবচেয়ে ভালো সাপোর্ট পাবে, এবং আমি যে তোমার জন্য আছি, আমি যে তোমার জন্য ভীষণভাবে আছি, হয়তো এই ভাষাটার মাধ্যমে আমি তো বোঝাতে পারবো যে আমি তোমার জন্য অনেক করছি, ওটাই হয়তো তিনি প্রকাশ করতে চান। কিন্তু উনি যে প্রেজেন্ট আছেন সেটা আসলে তার প্রেজেন্স থেকেই বাচ্চা বুঝে যাচ্ছে, তাকে বারবার এটা ভাষায় বলতে হবে না যে আমি তোমার জন্য এই করেছি, আমি তোমার জন্য ওই করেছি এবং করছি, অনেক কষ্ট করছি, তোমাকে কিন্তু এটা হতে হবে, তোমাকে কিন্তু ওটা হতে হবে। তো তোমাকে বাচ্চাটি মানুষের মতন মানুষ হতে মানুষের হবে। মতো মানুষ। যদিও বাচ্চা বোঝে না যে না, মানুষের মতন মানুষ কি কি জিনিস। জিনিস, হ্যাঁ। এক্স্যাক্টলি। তো এই ব্যাপারগুলো বাচ্চাটির জন্য চাপ, এটি যেন তারা একটু বুঝতে পারেন। এবং তার পরবর্তী যে পয়েন্টটা আমি আনতে চাই সেটি হচ্ছে যে চারপাশে যারা আছেন তাদের খুব নিজেদের যত্ন দরকার, তারা খুব কষ্টে আছেন এবং তারা জান দিয়ে বিশেষ করে দিচ্ছেন। মা। বিশেষ করে মাটি কথা বলেছেন এবং সুন্দর করে একটা প্রশ্ন করেছেন যে আমিও কি করব আসলে বুঝতে পারছি না, অনেক সময় আমিও ভারাক্রান্ত হয়ে যাই এবং বাচ্চাটির সাথে এমন কিছু করে ফেলি যেটা আমি করতে চাই না। তো ওনার নিজেরও আসলে খুব যত্নের দরকার আছে, কারণ কষ্টের ভেতর দিয়ে উনি নিজে যাচ্ছেন। এবং যত্ন মানে যত্নের মধ্যে একটা জায়গা করা খুব প্রয়োজন, সেটি হচ্ছে যে আমি যা জীবনে পাইনি সেটা তো অবশ্যই পাইনি, কিন্তু এই মুহূর্তে কি পেয়েছি সেই দিকে ফোকাসটা নিয়ে আসা। এই মুহূর্তে তিনি একটা পারিবারিক সাপোর্ট পেয়েছেন, ওনার মায়ের বাড়ির সাপোর্ট তিনি খুব চমৎকারভাবে পেয়েছেন, এটা অনেক বড় একটা সক্ষমতা তার জন্য। তার নিজের একটা চাকরি আছে এবং সেটা সরকারি চাকরি, এটা একটা বিরাট বড় সাপোর্ট তার এবং তার পরিবারের জন্য। বাচ্চাটিকে একটা ভালো মানে অ্যাকোমোডেশন থেকে শুরু করে সব রকম সাপোর্ট, উনি ওভার অ্যাডাপ্টেশন করছেন আসলে, মানে অনেক কাজ করছেন, অনেক কিছু করছেন। বলেছেন যে আমি বাচ্চাকে বলি যে আমি বাবা, আমি মা, তো তিনি মা থেকে বাবা হওয়ার রোলটাও কিন্তু করছেন। সো এভাবে উনি অনেক বেশি কিছু করছেন, তা করতে গিয়ে উনি যেন নিজেকে হারিয়ে না ফেলেন এবং ক্লান্ত না হয়ে যায় আর কি, তাই ক্লান্ত না? না হয়ে যায়। ক্লান্তি মানে শুধু তো শরীরের ক্লান্তি না, মনেরও ক্লান্তি হয় আমাদের। তো আমি যদি ক্লান্ত হয়ে পড়ি, কাজও তো করতে হচ্ছে, একটা একটা রেসপন্সিবল চাকরিতে আছে, তো Exactly. তার তো ক্লান্তি এমনিও হচ্ছে, হ্যাঁ। কিন্তু সেই ক্লান্তিটা দূর করার জন্য কিছু আরো যদি নিজের যত্নের কথা কিছু বলো, মার যে নিজের যত্নের কথা। এই যে ওভারওয়ার্ক হয়ে যাচ্ছি সেই জায়গাটাতে একটু রিল্যাক্স, একটু সচেতন হওয়া প্রথমত, যে আমি কতটুকু ওভারওয়ার্ক হব, আমি কতটুকু বেশি কাজ করব, এতটা কি প্রয়োজন আছে কিনা। বাচ্চাটির মা এবং বাবা দুজন কিন্তু তার আসলে হওয়ার দরকার নেই, তিনি মাই থাকবেন। থাকুক, হ্যাঁ। বাবা অ্যাবসেন্ট, এটা একটা বড় রিয়েলিটি, এখানে কিছু করার নাই, কিন্তু তিনি মা হয়ে মায়ের জায়গাটাই বাচ্চাটিকে দেখ, তিনি সব রকম আদর্শ তাকে শেখাবেন। এখানে বাবার আদর্শ মায়ের আদর্শ বলে আলাদা কিছু নেই, তিনি তার মতো করে বাচ্চাকে আদর্শ শেখাবেন, শৃঙ্খলা শেখাবেন, সামাজিকতা শেখাবেন, তাকে যা যা শেখানো মূল্যবোধ যা যা দেওয়ার সেগুলি তিনি দেবেন, এবং তাকে যা যা সাপোর্ট দেওয়ার একজন মায়ের পক্ষে সেটা অবশ্যই দেওয়া সম্ভব। এবং একটা পারিবারিক সহায়তার মধ্যে যেহেতু তিনি আছেন, তার সাথে আরও কিছু মানুষ আছেন। উনি বলছেন 70 বছরের মা তার আছেন, কিন্তু তিনি 70 বছর হলেও সাপোর্ট দেওয়ার মতো সক্ষমতা তার আছে, মানে নানি যে বাচ্চা, নানি, হ্যাঁ। তো ভালো, সেটা নেওয়া যাক এখনকার মতো, সেটাকে নিয়ে নিজেকেও একটু স্টেবল করা, যে আমি যা না সেটা আসলে হতে হবে না। উনি সেটা করতে গিয়েও নিজেকে চ্যালেঞ্জের মধ্যে ফেলছেন, তিনিও রিল্যাক্স করুন, নিজেকে একটু একটু সময় দিন, বিনোদন দরকার আছে তারও। বিনোদন নিন ওনার মতো করে। উনি কিছু বিনোদন সেটা অবশ্যই নিজের জীবনে রাখুন, বাচ্চাকে সাথে নিয়েও এনজয় করতে পারেন, পুরো পরিবারকে সাথে নিয়েও হয়তো করতে পারেন, কিন্তু শুধুমাত্র নিজের জন্য একটু সময় তিনি যেন অবশ্যই রাখেন, যাতে তিনি নিজেকে ফিরে পেতে পারেন। শুধুমাত্র অন্যের জন্য কিছু করছি, সেটা বাচ্চার জন্য হোক, সেটাও কিন্তু অন্যেরই জন্য করা। শুধু অন্যের জন্য করতে করতে যে ক্লান্তিটা জমা হয়ে যায়, তারপর যেন তিনি নিজের দিকে একটু ফোকাস করে
নিজের ক্লান্তিটাকে একটু ডিল তারপরে করতে ধরো পারেন। মায়ের আমরা তো সময়টা আর পেলাম না, বিরতির সময় হয়ে গেল, একটু জিজ্ঞেস করলে ভালো হতো যে মার বন্ধু বান্ধব আছে কিনা, মার নিজস্ব কোনো সার্কেল আছে কিনা, একটু যেখানে গিয়ে সেও একটু দম ফেলতে পারে, একটু গল্প গুজব করতে পারে। আমাদের হয় না আড্ডা দিলেও তো ভালো লাগে। তো অবশ্যই। মার কি সেই সমস্ত মানে Social support সোশ্যাল যেটাকে সাপোর্ট বা বলে। সোশ্যাল লাইফ আছে কিনা? হ্যাঁ। একটা হচ্ছে সাপোর্ট, একটা হচ্ছে সোশ্যাল লাইফ, মানে একটু সামাজিক জীবনও মা উপভোগ করতে পারেন কিনা মাঝে মাঝে। এই জায়গাটিতে একটা জিনিস যেমন আসে যে সবাই সাধারণত এখানে এই ধরনের পরিস্থিতিতে নিজেকে অনেকটা গুটিয়ে নেয়। সমাজের মানুষ যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে যেতে খুব লজ্জা পায়, লজ্জা বোধ নিজে করে। হীনমন্যতা বোধ করতে থাকেন, মনে করতে থাকেন যে আমি কোন মুখে যাব, গেলে তো আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করবে। তো এই জায়গাটিতে আমি একটু মাকেও বলতে চাই যে এই জিজ্ঞাসাটা যারা করছেন তারা অবশ্যই ভেবেচিন্তে জিজ্ঞাসা করবেন, কিন্তু এই হীনমন্যতা বা এই দায়ভার আপনার না। সেটাই। এই আপনার হাজবেন্ড যে চিট করেছেন, অন্য কোথাও পরকীয়া করতে গেছেন, সেই দায়ভার আপনার বহন করবার কিছু নেই। কাজে এটা আপনার অপরাধ বোধ না, অপরাধ বোধ। আপনার লজ্জা না। আপনি নিঃসংকোচে আপনার বন্ধুর কাছে যেতে পারেন, বান্ধবীর কাছে যেতে পারেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিঃসংকোচে মুখোমুখি হতে পারেন। আপনাকে এই লজ্জা এবং অপমান নিয়ে থাকতে হবে না। এই লজ্জাও তার না, অপমানও আসলে তার না। এই লজ্জা অপমান বোধ তাকে অনেক ঘিরে রাখে অবশ্যই। তো সেই জায়গা থেকে তিনি নিজেকে মুক্তি দিতে পারেন। আর ছেলেটাকে উৎসাহ দেয়া যে বাবা তুমি পারবে, তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, কিন্তু তোমার জন্য এত করছি, সেটা যে সেই কথাটা যেন পুরোপুরি মানে বাদ দেওয়া হয় আর কি, তাই তো? এটাই তুমি বলতে চাইছো? এটাই বলতে চাইছি, কারণ তার বয়স মাত্র 9.5, সে এখনো আসলে এই জিনিসগুলো এভাবে ধারণ করবার মতো শক্তি, না, সামর্থ্য, উল্টো হয়ে মানসিক যায়, শক্তি ফলটা হয়নি। উল্টো হয়ে যায়, তখন অপরাধ বোধ সৃষ্টি হয় অপরাধ ভেতরে বোধ বাচ্চার সৃষ্টি আর হয়। কি। সাফাত, আমি just আপু এত সুন্দর করে বিষয়টা বলেছে, আমার মনে হয় কাভার হয়ে গেছে। তারপর আমি যে দুইটা জায়গায় ফোকাস করবো, একটা হলো মানে উনি নিজেই কিন্তু বলছে যে উনি মানে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। হয়তো এটা করতে গিয়ে নিয়ন্ত্রণ করতে না পেরে আমাদের টপিকের সাথে মিলে যাচ্ছে, যে একটা হলো ভালোবাসা কম পায়, একটা হলো সে অবহেলার শিকার হয়। ধরেন সেটা হতে পারে শাসনের জায়গাটাতে গিয়ে, সরি আবার তুমি শাসনের শাসন নিয়ে এসেছো। শৃঙ্খলা করতে গিয়ে হয়তো হয় না, আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আমি হয়তো দোষারোপ করা, বা এই বাচ্চাটাকে মানে এই যে একটা দোষারোপ করা বা ওকে চাপ ফিল করানো, বা বাবার জায়গাটাকে মিসিং করিয়ে না, ওনারা ফিল করাচ্ছে না, আমরা বুঝছি আর ওটা কি। হয়ে তো যাচ্ছে। এইটা এই আবেগ নিয়ন্ত্রণের জায়গাটা শেখাটা খুব জরুরি, যেটা আবেগ manage করা। আবেগ নিয়ন্ত্রণ বা আবেগ ম্যানেজমেন্ট করা। নিয়ন্ত্রণ শব্দটা বাদ দিয়ে আমরা ম্যানেজমেন্ট আমরা ম্যানেজমেন্ট জায়গায় যাব, যে কিভাবে আমি আমার এই আবেগটাকে ম্যানেজ করব, আমার নিজের ভিতরে রাগ ক্ষোভ জায়গাটাকে আসলে, সেটার জন্য উনি হয়তো মানে নিজেও কাজ করতে পারে বা প্রফেশনাল জায়গা নিতেও পারে। আরেকটা বিষয় হলো, আপনারা খেয়াল করছেন কিনা বলছে, বিশেষ বিশেষ দিনে বাচ্চাটার বেশি আবেগীয় হয়ে যায়, মন খারাপ করে, কান্নাকাটি করে। এটা হতে পারে ওর বার্থডে, এটা হতে পারে কোনো ঈদ, সেটা হতে পারে কোনো ধরনের ইভেন্টস। তো এই জায়গাগুলোর জন্য আমরা যেটা বলি না, আগের থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখা, যে ঠিক আছে ও আসতেছে, একটা ঈদ আসতেছে, বার্থডে আসতেছে। আমার মনে হয় আপু বা আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মানে দুর্ভাগ্য হলেও সত্যি বাস্তবতাটাকে মেনে নেওয়া, যে আপাতত মানে বাবা নাই, উনি গত 5 বছর ধরে মিসিং। এবং একটা হয় কি সাফায়াত, বাবা যদি একদম চলে গিয়ে থাকেন পরপারে, সেটা মেনে নেওয়া অনেক সহজ, কিন্তু বাবা আছেন কিন্তু বাবা নেই, সেটা কিন্তু খুব কঠিন। কিন্তু আবার এটা তো একটা বাস্তবতা বটে। এবং আমার যেটা মনে হচ্ছে যে মানে বুঝেই যাচ্ছে যে বাচ্চারা কথা থেকে, যে ডিভোর্সটা হওয়ার আগেও ওদের পরিবেশটা মনে হয় কিছুটা ভালো ছিল না। দ্যাট মিনস ওর ভিতরে অনেকগুলো বিষয় তৈরি হয়ে গেছে। ও বলছে যে বাবা ভালো না, বা বাবার ব্যাপারে দু একটা নেগেটিভ ওয়ার্ড বলেছে, নেতিবাচক কিছু কথা বলেছে। তো এখন আসলে ওই বাবার পিকচারটাকে বাদ দিয়ে মাকেই এই আবেগের জায়গাটাকে একটু খেয়াল করা, যে যে ইভেন্টগুলো আগে ও বেশি ইমোশন হয়ে যায়, বা ও নিজেকে হারিয়ে ফেলে, বা হয়তো তার ওখানে মন খারাপের জায়গাটা খুব বেড়ে যায়, রাগের জায়গাটা চলে আসে, তখন উনি যদি একটু পূর্ব প্রস্তুতি নেয়, বা ওখানে যদি ওকে একটু সামাজিকভাবে মেলামেশা, বা কাজিন হোক বা পারিবারিকভাবে যেভাবে সাপোর্ট দিলে ও ওই জায়গাগুলোর গ্যাপটা কিছুটা হলেও মানে বুঝতে পারে, এবং ওখানে যাতে সে নিজেকে হারিয়ে না ফেলে, এইটা নিয়ে মনে হয় একটু কাজ করা যেতে পারে। কারণ আমরা দেখছি যে যোগ করতে চাই এখানে সাফাত, যোগ করতে চাই এইভাবে যে সাধারণত এই ধরনের সিচুয়েশনে
যিনি অ্যাভেলেবল গার্ডিয়ান, মা হচ্ছেন অ্যাভেলেবল গার্ডিয়ান, তার কাছে খুব একটা অ্যাংজাইটি ওই সময় থাকে যে এই দিনে তো ও খুব মিস করবে, তো মা খুব ওভার অ্যাংশাস হয়ে যায় এবং সে খুব চেষ্টা করতে থাকে নানান কিছু করে যাতে ও নাই এটার মানে না ফিল করে একদম। কিন্তু এটা তো একটা বড় বাস্তবতা আসলে, কাজে বাচ্চাটির একটু মন খারাপ আসলেই হবে এবং এই মন খারাপ হওয়াটার মধ্যে তো কিন্তু আসলে দোষের কিছু নেই। বাবার জন্য সে তার একটু মনটা খারাপই হবে এবং তিনিও যে তার স্বামীর জন্য তারও যে খানিকটা তাকে মিস করবেন সেটাও কিন্তু স্বাভাবিক। এই জায়গাটা আসলে একসেপ্ট করাটা প্রয়োজন। একসেপ্ট শব্দটাই বলতে চাই কারণ হচ্ছে আমরা খুব যুদ্ধ করতে থাকি যে আমি মনে করতে চাই না, আমি ভুলে যেতে চাই, এই ঘটনাটা আমার সাথে ছিল, আমি কোনোভাবেই এটাকে রেজিস্টারি করতে জোর চাই করে না। চাপিয়ে, জোর করে, জোর করে। হ্যাঁ, তো জোর করে চাপিয়ে যত জোর দিতে করা থাকি, উচিত না। আমরা একটু হ্যাঁ। তোমাদের আরো কিছু যোগ করা থাকলে করো। একটা ফোন নিয়ে আসি, একটু ফোন অপেক্ষায় আছে, ফোনটা নিয়ে নি। হ্যালো, হ্যালো, আমি একটু ডাক্তার মেহতাব খাতুনের সাথে কথা বলতে চাচ্ছি। বলছি আমরা তিনজন আছি এখানে। হ্যাঁ, আমি কুমিল্লা হতে রানা বলছি। হ্যাঁ ঠিক আছে রানা, আমরা শুনছি সবাই। আচ্ছা, আমি না ওই একজনের সাথে ওই প্রায় 5 বছরের মতো কাউন্সিলিং করেছিলাম, কেমন? আচ্ছা, তারপর? আচ্ছা, এখন উনি বলছে যে মানে এর বেশি কাউন্সিলিং করার নিয়ম নেই। আর টেলিভিশনের ভলিউমটা একদম শূন্য করে দেওয়া যাবে কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কোনো করতেছি। হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে ওই আমি আর কি ওই যে সমস্যা সমাধানের জন্য ওনার সাথে কাউন্সিলিং করেছিলাম। হ্যাঁ, তো ওই উনি বলতেছে যে এখন তো বলতে আর বেশি হলে 2টা কাউন্সিলিং করা যাবে, কিন্তু এর বেশি করা যাবে না। কিন্তু এখন আমার তো আসলে সমস্যাটা মানে পুরোপুরি সমাধান হয় নাই। এখন আমি কি করব? মানে যেটা শুনতে পেলাম যে 5 বছর একজনের কাছ থেকে কাউন্সিলিং নেওয়া হয়েছে, সেবাটা নেওয়া হয়েছে। 5 বছরের মধ্যে ম্যাডাম, 5 বছরের মধ্যে হয়েছে কি ওই করোনা ভাইরাসের জন্য 2 বছর স্থগিত ছিল। আচ্ছা আচ্ছা, তারপরে উনি মনে করেন ওই মাঝখান দিয়ে মানে দেশের বিভিন্ন স্থানে কাউন্সিলিং করতে গেলে মানে আমার কাউন্সিলিং স্থগিত থাকতো। তো এই জন্য 5 বছরের মধ্যে আসলে মানে নিয়মিত ভাবে যতটা মানে আশা করছিলাম অতটা কাউন্সিলিং হয় না আর কি, কেমন? আচ্ছা আচ্ছা, এখন মনে করেন প্রায় 5 বছরের হয়ে যাওয়াতে এখন উনি বলতেছে যে এখন মানে এতদিন কাউন্সিলিং করার নিয়ম নাই। হ্যাঁ, আচ্ছা। বলছে আপনি আর বেশি হলে 2টা কাউন্সিলিং করতে পারবেন। আচ্ছা, যিনি করছিলেন কাউন্সিলিংটা উনি কি দেশে বসে করেন নাকি দেশের বাইরে কোথাও থাকেন? না, উনি দেশের ভিতরেই করেন। আমি কুমিল্লা থাকি, তো আমি ওনার কাছে গিয়ে কাউন্সিলিং করতাম আর কি। কুমিল্লাতে ওনার কাছে গিয়ে কাউন্সিলিংটা নেওয়া না, হতো? আমি কুমিল্লা হইতে ওনার কাছে যেতাম আর কি। আমি কুমিল্লা হইতে ওনার কাছে যেতাম। মানে কুমিল্লা থেকে ওনার কাছে যেতাম, মানে উনি কোথায় বসে কাউন্সিলিং করছেন? আসলে মানে এগুলো বলতে যাচ্ছি না, এখন আপনার কাছে না আমার না, একটাই কোথায় প্রশ্ন। বসে না, বাংলাদেশে কি না? হ্যাঁ, বাংলাদেশের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো নাম টাম কিছু শুনতে চাচ্ছি না আমরা এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখন উনি আবার বলছে যে কাউন্সিলিং একজনের কাছেই করতে হয়। হ্যাঁ, মানে একাধিক মানুষের কাছে করলে উপকারটা পাওয়া যায় না। এখন উনি বলতেছে যে এখন আপনি বেশি লাখ 2টা কাউন্সিলিং করতে পারবেন। 2টা আচ্ছা, কাউন্সিলিংটা কি আমাদের কি এটা পরিষ্কার জানা আছে? কাউন্সিলিং জিনিসটা কি? এটা তো কাউন্সিলিং এর সাবজেক্ট হচ্ছে কি মানে আমি মানসিক ভাবে বেশি আপসেট হয়ে যাই। হ্যাঁ, আমি যে কোনো ব্যাপারে মানসিক ভাবে খুব বেশি আপসেট হয়ে যাই। তো এই জন্য মানে আমি আপনি কাউন্সিলিং করতে যাই। এবং কাউন্সিলররা কি করেন এই যে বেশি বেশি আপসেট হয়ে যাচ্ছে? তোমার বয়সটা কত? আমার বয়স 42। 42। তো তুমি যে আপসেট হয়ে যাচ্ছ সেটা কাউন্সিলর কিভাবে হেল্প করেন বলে মনে হয়? মানে আমি ওনার সাথে কাউন্সিলিং করলে আমি মানসিকভাবে অনেকটাই প্রশান্তি পাইতাম। আচ্ছা, কিন্তু কাউন্সিলর মানে আমার কি কি ধরনের কাজ করেছেন তোমার সাথে? উনি আমার সাথে বসে মানে মনে করেন একটা টেবিলের এক পাশে উনি চেয়ার দিয়ে বসতাম, আমি এক পাশে বসতাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো আমরা মনে করেন 1 ঘন্টার মতো কাউন্সিলিং করতাম। হ্যাঁ, কিন্তু তোমার মনটা যে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, সে ব্যাপারে তুমি কি ধরনের হেল্প নিয়েছো? উনি যে আর দিতে চাচ্ছেন না। মানে আমরা 2 ভাই বোন ছিলাম, কেমন? হ্যাঁ, আমরা 2 ভাই বোন ছিলাম। আচ্ছা। তো
তো আমার বোনটা মানে ওই বাচ্চার সময় ডেলিভারি কেসে মারা গেছিল, মানে খুব অল্প বয়স। আচ্ছা আচ্ছা। তারপরে মনে করেন এখন আমার মা বাবা দুজনই মারা গেছে, কেমন। ওহো। তো এখন আমি, আমার বোন, আমার মা বাবা, এখন আমার মানে আর আত্মীয় স্বজনরা, আমার মার দিকের আত্মীয় স্বজনরা, আমার বাবার দিকের আত্মীয় স্বজনরা মনে করেন মানে এটা বলতে যাচ্ছি না। তো এখন ব্যাপার হচ্ছে যে মানে এখন আমি চাচ্ছিলাম যে কাউন্সিলিং মানে আরো কয়েকটা করলে, মানে আরো 15-20টা কাউন্সিলিং করলে, বা যদি যতদিন বেঁচে আছি যদি মানে সারা জীবন কাউন্সিলিং করা যায় বললে। হ্যাঁ, সারা জীবন তো করা যাওয়ার কথা, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কাউন্সিলরদের কাজ সম্পর্কে কি তুমি পরিষ্কার যা কাউন্সিলররা কি করেন? না, আমি আসলে এটা জানি না কাউন্সিলর আসলে কি করে, আমি ঠিক জানি না। কিন্তু তুমি বলে তুমি খুব প্রশান্তি পাচ্ছিলে, সেজন্য বললাম। কাউন্সিলিং করলে আমি খুব প্রশান্তি পাই। মানে তুমি কি পাচ্ছিলে সেখান থেকে? প্রশান্তি তো তুমি লাভ করেছো, কিন্তু তুমি তোমার সেশনগুলোতে কি আলোচনা হতো, কিভাবে আলোচনা? আলোচনা আসলে এগুলো তো অনেক আগের কথা, আমি আসলে মনেও নাই, আমি মানে ভুলে গেছি। মানে এই যে লাস্ট যখন কাউন্সিলিং নিয়েছো সেটা অনেক দিন হয়ে গেছে? এটা করোনা ভাইরাসের পরে বেশি হলে 1 বছর করছি। তার মানে 23 পর্যন্ত? 23-24 মধ্যে আর কি। আচ্ছা, 23-এর মধ্যেই যদি হয় তাহলে 3 বছর পার হয়ে গেছে প্রায়, তাই তো? জি হ্যাঁ। জি জি। তো এখন তোমার প্রশ্নটা কি আমাদের কাছে? একটু প্রশ্নটা। প্রশ্ন হচ্ছে যে, আমি মনে করেন আপনি বলছেন যে সারা জীবন করার নিয়ম নাই। না না, আমি তো বলছি না সেটা। না আসলে ম্যাডাম, সারা জীবন কি করা যায়? কাউন্সিলিং কি সারা জীবন করা যায়? আসলে কাউন্সিলিং বিষয়টাই তো আমাদের কাছে পরিষ্কার না। বিষয়টা আমি মানসিক ভাবে মানে আমি যে কোনো সামান্য অল্পতেই মানে কেউ যদি আমাকে একটু মনে আঘাত দিয়ে কথা বলে, হ্যাঁ, কেউ যদি আমাকে মনে একটু কষ্ট আঘাত দিয়ে কথা বলে, আমি সাংঘাতিক আফসোস হয়ে যায়। আমি মানে কোনো কাজে মুখ মাথাতে পারি না, হ্যাঁ। বা সারাদিন আমার মনটা বিষণ্ণ হয়ে থাকে কথা। এখন আমি মানে চাচ্ছিলাম আর যদি সর্বোচ্চ 50টার মধ্যে কাউন্সিলিং করতে পারি, আচ্ছা। সর্বোচ্চ 50-এর মতো কাউন্সিলিং করলে আমি একটু উপকার পাইতাম আর কি। আমি মানসিক প্রশান্তিটা আমার মধ্যে 100% কাজ করতে আর কি। আচ্ছা আচ্ছা, তুমি যার কাছে যাচ্ছিলে তার কাছে তুমি আরো 50টা কাউন্সিলিং নিতে চাইছিলে, কিন্তু উনি হ্যাঁ, বলেছেন 50টার মতো চাচ্ছিলাম, বা 15-20টা করলেও চলতো, কিন্তু উনি বলতেছে আর বেশি হলে 2টা করা যাবে, 2টার বেশি করা যাবে দুইটার না। বেশি করা যাবে না, উনি একদম দাড়ি টেনে দিবেন 2টার পরে। তো এটা তোমার প্রশ্ন হচ্ছে যে কতগুলো কাউন্সিলিং আসলে নেওয়া যায়, তাই তো? এরকম একটা প্রশ্ন তোমার, তাই না? 5 বছরের মধ্যে ম্যাডাম, 5 হ্যাঁ। বছরের মধ্যে মনে করেন করোনা ভাইরাসের জন্য 2 বছর স্থগিত ছিল, এবং উনি মনে করেন ওই মানে উনি এদিক সেদিক গেলে আমাদের কাউন্সিলিং 6 মাস স্থগিত থাকতো, 6-7 মাস স্থগিত থাকতো। আচ্ছা। আসলে 5 বছরের মধ্যে 2 বছর তো স্থগিত ছিল করোনা ভাইরাসের জন্য। আবার 3 বছরের মধ্যে মনে করেন যতগুলা করা উচিত ছিল আসলে এতগুলো করা হয় নাই আর কি, কথা হচ্ছে। আচ্ছা আচ্ছা, উনি কি এমনি তোমাকে 3 কথা হচ্ছে 3 বছর হয়ে যাওয়াতে, 3 বছর হয়ে যাওয়াতে একটা লং টাইম হয়ে যাওয়াতে উনি বলতেছে এতদিন কাউন্সিলিং করার নিয়ম নাই, এই আর কি। আচ্ছা, ওকে। তোমার প্রশ্ন হচ্ছে যে আসলে এত যে নিয়ম নাই কথাটা কি সত্যি কিনা, তাই তো? না সত্যি, আমি এটা সত্যি, এটা আমার মেজর ফ্যাক্টর না। আমার আসল কথা হচ্ছে যে মানে আপনি বলেন যে আর সর্বোচ্চ কয়টা কাউন্সিলিং করা যাবে সর্বোচ্চ? আসলে এটা তো ডিপেন্ড, আমি একটু বলি তোমাকে। হ্যাঁ একজন কাউন্সিলর বা একজন সাইকোলজিস্ট, হ্যাঁ। উনি সর্বোচ্চ মানে কতগুলা কাউন্সিলিং করাতে পারে, হ্যাঁ, সর্বোচ্চ কতগুলো করতে পারে? খুব সুন্দর প্রশ্ন করেছো, থ্যাংক ইউ ফর দ্যাট। এটা আমাদের অন্যান্য দর্শকদেরও হেল্প করবে, আমাদের অতিথিরাও নিশ্চয়ই কিছু বলবে, কিছু প্রশ্ন করতে পারে তোমাকে। আমার জায়গা থেকে আমি বলবো যে এটা দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে যে পার্সোনালিটি অফ দ্য পার্সন, যে আমাদের কাছে আসবে তার ব্যক্তিত্বের ধরনটা কেমন, তার ব্যক্তিত্বটা আসলে সুন্দরভাবে গড়ে উঠেছে কিনা, সেটা হচ্ছে পার্সোনালিটি অফ দ্য পার্সন। আরেকটা হচ্ছে যে আমাকে সেশনগুলো দেবে তার দক্ষতা কতটুকু, সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দুটো ব্যাপার থাকে এখানে। যিনি দিচ্ছেন তার দক্ষতার জায়গাটা কীরকম আছে, তিনি যথেষ্ট ট্রেনিং নিয়েছেন কিনা, নিজেকে তৈরি করেছেন কিনা, তিনি যথেষ্ট দক্ষ কিনা, এবং যে মানুষটা আসবে তার সমস্যার ধরনটা কি এবং তার ব্যক্তিত্বটা কি ধরনের, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্টলি কাজ করে এখানটাতে। এটা আমার তরফ থেকে বলা। এবং তুমি একটু লাইনে থাকো, আমাদের তোমার প্রশ্ন হচ্ছে যে আমি আরেকটা ব্যাপার আপনাকে জানাতে চাচ্ছি। হ্যাঁ আমি আরেকটা ব্যাপার আপনাকে জানাতে চাচ্ছি। আমার
এই আমার মাকে যেখানে কবর দেওয়া হয়েছে, আচ্ছা, কথা হচ্ছে, হ্যাঁ আমার মাকে যেখানে কবর দেওয়া হয়েছে মানে লাকসাম আছে, লাকসাম। হ্যাঁ, এখন ওইখানে ওই এলাকার সর্দার, হুম। বুঝছেন, ওই এলাকা এখন লোক আছে আলমগীর সর্দার নাম, বুঝছেন। আচ্ছা, তুমি নাম বলো না, হ্যাঁ, মিডিয়াতে কথা বলছো তো, নাম বলো না, কেমন? আচ্ছা, সে আমাকে বলতেছে এমন মার মারবে যাতে ওই এলাকাতে দ্বিতীয়বার না যায়। এখন আমার মার মানে কবরের, দেখেন আরো অনেক মানুষ জিয়ারত করে, মানে কাউকে কিছু বলে নাই। আমি জিয়ারত করতে গেলে সে আমাকে মানে মানে মারবে, মানে এমন মানা মানবে যাতে ওই এলাকাতে না যায়। এবং আমার বড় খেলার ছেলেরাও মানে ওর সাথে মানে ইয়ে করতেছে, মানে ওর সাথে ওকে সাহায্য করতেছে আর কি, ওর পক্ষ নিতে। আচ্ছা আচ্ছা, এবার আমি আমার মার কবরে মানে ওরা করছেন দেখে আমাকে মানে হুমকি দামকি দেয়, মানে আজে বাজে কথা বলে, মানসিক ভাবে নির্যাতন করে। হুম হুম। ওরা আমাকে আত্মহত্যা করতে উৎসাহিত করছে। উৎসাহিত করছে তোমাকে? হ্যাঁ, ওরা আমাকে, আমার বড় খালার ছেলেরা এবং ওই আলমগীর সর্দার নাম একটা লোক আছে, ওরা হ্যাঁ, আমাকে তুমি নাম বলো না এখানে প্লিজ। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, ওরা আমাকে আত্মহত্যা করার জন্য উৎসাহিত করছে। আচ্ছা, তুমি নিশ্চয়ই উৎসাহিত হচ্ছ না, তাই না? তুমি তো যথেষ্ট এখন বুঝে আমি শুনে আমার চলছো। আমার দুইটা মেয়ে, বুঝছেন। হুম। এখন আমি আমার দুইটা মেয়ের দিকে তাকাইয়া মানে বাঁচতে পারতেছি না, মরতে পারতেছি না। এখন ওরা আমাকে, এটা কোনো কথা হইলো ম্যাডাম? আমি আমার মার কবর শুনে যেতে পারবো না, এটা কোনো কথা হইলো? এক্স্যাক্টলি, সেই অধিকার আমার তোমার মার কবর সম্পূর্ণ দেখলে আছে। আমাকে মানে ওরা ইয়ে করে, আমাকে মানসিকভাবে নির্যাতন করে। হুম। তুমি একটু লাইনে থাকো, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে, কেমন? আচ্ছা, তোমার আচ্ছা, প্রশ্নটা ঠিক আছে। পেয়ে গেছি, কতগুলো কাউন্সিলিং করা যায়, প্রশ্নটা পেয়ে গেছি, একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন আচ্ছা। থাকলে করো। প্রশ্ন না, আছে? আমরা প্রশ্ন পেয়েছি already। আমার জাস্ট আমি একটু দুইটা কোশ্চেন করি, হয়তো এটা আমাদেরকে একটু হেল্প করতে পারবে। সেটা হলো প্রথমবার বা প্রথম যে আপনি কাউন্সিলিং শুরু করেছিলেন সেখানে আপনাকে কে নিয়ে গেল, মানে পরিবার থেকে কেউ নিয়ে গেছে নাকি আপনি নিজেই ওখানে না, গেছেন? আমি আসলে আমি ওই এনটিভির দুপুর 2টার খবরে আমি মানে উনার ইয়ে দেখছিলাম আর কি, মানে উনার সাক্ষাৎকার দেখছিলাম আর কি। জি সাক্ষাৎকারে উনার একটা কথা আমার খুব ভালো লাগছে যে মানে আমাদের কাছে মানে ভিকটিমরা আসে না, যদি আসতো তাহলে ওরা উপকার পাইত। আচ্ছা আচ্ছা, কথা হচ্ছে, মানে ও নিজে থেকে গেছে? নিজে থেকে গেছে। এনটিভির সাক্ষাৎকারে উনি একটা কথা বলছিলেন যে ভিকটিমরা আমাদের কাছে আসে না, যদি ওরা আসতো তাহলে আসতো ওরা উপকার। 100% উপকার পেত। এই কথাটা আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি ওনার সাথে যোগাযোগ করছি এবং কাউন্সিলিং করছি। আচ্ছা, একটা বিষয় আপনি যোগাযোগ করছেন, সেটা হলো মানে আপনার আমি কেউ নিয়ে যায় নাই, আমি নিজের চেষ্টাতেই ওনাকে খুঁজে এমনি বের করছি। আপনি তো অনেকদিন ধরে কাউন্সিলিং করছেন, এর মাঝখানে আপনার পরিবারের কেউ কি সেশনে অ্যাটেন্ড করেছিল, আপনার ওয়াইফ এবং আপনি বা এরকম? না না, একসাথে? ওনার কাছে আমি যাইতাম শুধু একদিন, আমার ওয়াইফ শুধু একদিন ওনাকে মানে মোবাইল একদিন কথা হচ্ছিল, Wife? মোবাইলে। মোবাইলে কথা বলেছিল। আচ্ছা, হ্যাঁ। আরেকটা বিষয় হলো কাউন্সিলিং এর শুরুতে ধরেন এক ধরনের কন্ট্রাক্ট হয় যে আসলে আমরা এভাবে কাজ করব, এই বিষয়গুলো কাজ করব, আমাদের এরকম একটা লক্ষ্য থাকে। আপনার মনে হয় শুরুর দিকে এরকম আলোচনার মাধ্যমে আপনি একটা লক্ষ্য স্থির করেছিলেন এবং সেভাবে আগাচ্ছেন? আসলে আপনার প্রশ্নটা খুব কঠিন হয়ে গেছে, এটার উত্তর আমি আসলে দিতে অপারগ। আপনার প্রশ্নটা আমার কাছে খুব কঠিন লাগতেছে, এটা আমার মাথায় ঢুকতেছে না, আমি কিভাবে এটার উত্তর দিব। আমি খুব দুঃখিত, মানে ধরেন যেদিন প্রথম একটা দুইটা সেশনে আপনারা কি ঠিক করেছেন যে আসলে আপনারা কি কোন কোন বিষয়গুলো নিয়ে আলাপ করবেন? আমি একটা জিনিস ফিল করছি যে আমি উনার সাথে কাউন্সিলিং করে মানসিক ভাবে প্রশান্তি পাইতেছি, উপকার পাইতেছি। কথা আচ্ছা, হচ্ছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি ভালো আছেন, এটা একটা ভালো বিষয় আর কি। আচ্ছা আচ্ছা, কিন্তু ঠিক আছে। আপনার প্রশ্নগুলো আমার কাছে খুব কঠিন লাগতেছে, আমার মানে মাথায় ঢুকতেছে না, এবং আমি এটার উত্তর কি দিব এটা আমি বুঝতে পারতেছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনি মানে মনে কষ্ট নিন না। না না না, ঠিক আছে। থ্যাংক ইউ, এত সুন্দর করে বললে তুমি। তো আর কিছু প্রশ্ন আছে? না আমার না, প্রশ্ন, আমার শেষ কন্ট্রাক্টটা আমারও প্রশ্ন জানার হচ্ছে ইচ্ছে কি, ছিল। ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, বলো। আমার শেষ প্রশ্নটা হচ্ছে যে আপনি তো, আমি জানি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান মনে হয় নাকি? না না, ছিলাম এক সময়। আচ্ছা, আমার বন্ধু, মানে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানে ম্যাথমেটিক্সের মানে মাস্টার্স কমপ্লিট করছে, বুঝছেন। আচ্ছা, তো ওর কাছেই আপনার কথা শুনছি, আপনি মানে বাংলাদেশের মধ্যে একজন বিখ্যাত সাইকোলজিস্ট, হুম, ঠিক আছে, ওর মুখে আপনার নাম শুনছি। আচ্ছা আচ্ছা। তো এখন আমি আপনার কাছে আমার একটাই প্রশ্ন, যে আমি যার কাছে এতদিন কাউন্সিলিং করছি, হুম। 3 বছরের মতো কাউন্সিলিং করছি, এখন
উনি আমাকে বলে দিছে যে আর 2টা কাউন্সিলিং এর বেশি করা যাবে না, হ্যাঁ। তো আমি ওই 2টা কাউন্সিলিং মানে আমার ইয়েতে আর কি আমার জীবনে আমি সঞ্চিত করে রেখে দিচ্ছি, আমি যে কোনো মুহূর্তে করবো আর কি, হ্যাঁ করলে তো আচ্ছা, শেষ। মানে 2টা কাউন্সিলিং করলে তো মানে মজাটা আর পাইলাম না। আমি জীবনে যে কোনো মুহূর্তে 2টা করবো আমি নিয়োগ করে রাখছি। বাহ, কিন্তু কিন্তু আমার একটাই প্রশ্ন যে আমি স্যারকে মানে না মানে এটা আসলে স্যারকে বাধ্য করা ঠিক হবে না। আমি জানতে চাচ্ছি যে মানে একজন কাউন্সিলর, একজন সাইকোলজিস্ট মানে সর্বোচ্চ কতটা কাউন্সিলিং করতে পারে, এটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি, মানসিকভাবে সান্ত্বনা পাওয়ার জন্য। ছোট হ্যাঁ, কিছু জানাচ্ছি, এটা আপনি আমরা জানতে আলোচনার পারেন। সময় বলবো, তুমি থেকো আমাদের সাথে, আলোচনা করব যখন। মানে উনি কি কোনো কিছু করে, কোনো কাজ বা কিছু করে? তুমি কিছু করছো, তুমি কোথাও আচ্ছা, ছেড়ে দিয়েছে। ওকে, তো আমরা আলোচনা করি, ও তো প্রশ্নটা করে ফেলেছে আমাদেরকে। যদি এটা বলা যায় যে আসলে আমরা মানে সাইকোথেরাপি বা কাউন্সিলিংয়ের জায়গাটাতে আমরা তো একটা জিনিস দেখি যে থেরাপিস্টের সাথেও কিন্তু ধরেন ডিপেন্ডেন্সি জায়গাটা চলে আসে। এখন আমি জানি না, ওনার কথা থেকে যেটা মনে হচ্ছে একটা লং বা সময় ধরে আসলে কাজ করছে, সেই কাজ করতে করতে গিয়ে ডিপেন্ডেন্সি জায়গাটা তৈরি হয়ে গেছে কি না, যার কারণে যিনি থেরাপিস্ট তিনি হয়তো এই জায়গাটা অ্যাভয়েড করতে যাচ্ছে সচেতনভাবে, হয়তো বা এটা হতে পারে। আর আমার মনে হচ্ছে যে ওনার কথা, ডিপেন্ডেন্সি হলে তো তাকে বলা দরকার ছিল যে আমার মনে হয় যে হ্যাঁ, বলা এটা দরকার তো ছিল একটা। মানে ডিপেন্ডেন্সি হয়ে গেলে তো আমরা এটা বলবো না যে এতগুলো বেশি আর দিন করা যায় বেশি না, দিন করা যাবে না। মানে কারণটা তুলে ধরবো কথা আমরা তুলে তখন। দেবো। আরেকটা বিষয় হলো উনি বারবার বলতেছে যে ওনার আবেগ নিয়ন্ত্রণের বিষয়টা, কিন্তু কথাবার্তা বা অন্য বিষয়ে মনে হচ্ছে, খুব দুঃখিত ম্যাডাম, যে এখানে মনে হয় মানে কাউন্সিলিংয়ের পাশাপাশি আমরা কি অন্য মানে চিকিৎসা সেবার সহায়তা নিতে পারি কি না, যাতে করে কেসটা আমরা আরেকটু বোঝার সুযোগ আসে। মানে ওনার কথাবার্তা থেকে মনে হচ্ছে যে আসলে শুধু কাউন্সিলিংয়ে এটা ডেভেলপমেন্টের জায়গাটা, তুমি কিছু আন্দাজ করো না না কিছু। না, আমি মানে ওনার কথা থেকে বারবার মনে হচ্ছিল এই আমার আমার আমি এইটা ধারণা করতে চাচ্ছি না, কিন্তু মনে হচ্ছিল যে এই কেসটাতে যদি মনে হয় যে আপনি যেটা বলেন যে দক্ষতার জায়গাটা আমরা বুঝি না, যিনি দিচ্ছে তিনি কিছু দক্ষতা অনুসারে দিচ্ছে, কিন্তু উনিও যদি মনে করে যে আমি এই কেসে আমার পাশাপাশি আরও একজনকে ইনভলভ করবো গিয়া, তাহলে এই কেসটা আউটকামটা আরেকটু আশা। কারণ একটা মানুষকে লম্বা সমাজে সেশন দিলাম এবং উনি ধরে রাখছে যে আলটিমেটলি উনি মৃত্যুর আগ পর্যন্ত সেশন নিবে, তো এটা তো নিতে পারি আমরা, কিন্তু আউটকাম যদি না আসে বা আমার যদি মানে লক্ষ্য পূরণ না হয়, সেখানে তো আসলে অনেকগুলো বিষয়, ইথিক্সের বিষয়টাও জড়িত থাকতে পারে আর কি। তোমার এই এখানে কথাটা লক্ষ্যটা কিন্তু আমি আসলে বুঝি নাই। সেট হয়েছিল কিনা সেই জায়গাটা এটাও একটু একটা গুরুত্বপূর্ণ। এই মানে তুমি জায়গাটা আবার আমি টানতে বললে চাই। আরো কাউকে ইনভলভ করাটা এটা পরিষ্কার হলো না না পরিষ্কার ব্যাপারটা। বলতে পারলাম, বলছি যে আমরা অনেক সময় অ্যাসেসমেন্ট করতে গিয়ে যদি আমাদের মনে হয় যে এখানে কাউন্সিলিংয়ের পাশাপাশি কোনো সাইকিয়াট্রিক্স বা অন্য কোনো প্রফেশনের কাউকে বা ওনার কোনো হরমোনাল বা অন্য কোনো ডিজিজ আছে কি না এগুলো জানতে পারলে ভালো হতো, তাহলে তখন কি হয় একটা ইন্টিগ্রেটেড সার্ভিসের ভিতরে বা সমন্বয়ের ভিতরে আমরা যেতে পারি আর কি। শুধু কাউন্সিলিংও যেমন অনেক সময় কাজ করে না, বা শুধু সাইকোথেরাপি বা মেডিসিন জন্য যেহেতু কাজ করে না আর কি। আর ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি অতি আবেগীয় একজন ব্যক্তি। ওনার বোন মারা যাওয়ার পর থেকে এবং বাবা মা মারা গেছে, বাসায় উনি একদম একা, বাবার কবরটাও জিয়ারত করতে পারছে না, মায়ের মায়ের কবরটা, কবরটা। এবং এই কবর জিয়ারতের জায়গাটাতে কিন্তু মনে হচ্ছে যে এখানে পরিবারের লোকজনও জড়িত বিষয়টাতে, যে সে এখানে গিয়ে কি কিছু করে কিনা, বা এলাকার প্রভাবশালী ব্যক্তিগণও বলতেছে না তুমি এটা করতে পারবা না। তো আসলে অনেকগুলো বিষয় আসে যে উনি তো অ্যাকচুয়ালি ওটারই জন্য হয়তো হেল্প নিচ্ছিলেন। উনি হ্যাঁ, কিভাবে যেমন নিয়ন্ত্রণ করা। সাহায্য নিয়েছেন বলেছেন যে মানে কোন বিষয়ে সাহায্য নিয়েছেন সেটা অবশ্য তিনি না, বলেননি, বলতে কিন্তু চাইনি, হয়তো বলতে চাইনি। হ্যাঁ বলতে চাননি, কিন্তু মনে হয় কথা প্রসঙ্গে ওনার এই জায়গাটাও চলে এসেছে, তাতে আমরা বোধহয় ধারণা করতে পারি সাহায্যের জায়গাটাতে এটাও হয়তো ছিল। তো অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে এই যে কাউন্সিলিং যেটা মানে আপনি যেটা তুললেন যে কাউন্সিলিংয়ের আইডিয়াটা কি, সেটা নিয়ে ওনার কাছে পরিষ্কার কিনা। উনি যেরকমটা বলছেন যে উনি মানসিক প্রশান্তি পেয়েছেন, সেটা ঠিক, কিন্তু কাউন্সিলিং থেকে আসলে কি অ্যাচিভ করতে চান এই জায়গাটা কিন্তু উনি 5 বছর বা 3 বছর কাউন্সিলিং করেছেন, কিন্তু এই জায়গাটাতে ওনার কিন্তু আইডিয়াটা নেই। তো এখানে তো একটা লক্ষ্য নির্ধারণ করবার প্রয়োজন ছিল। উনি যেমনভাবে বলেছেন, যতটুকু বলেছেন সেখান থেকে যদি ধরে নেই যে ওনার আবেগ নিয়ন্ত্রণের অসুবিধা হয়, উনি আবেগের উপর ম্যানেজমেন্টটা রাখতে পারেন না, তো তাহলে এমনটা হতে পারতো যে তিনি হয়তো গোলটা ঠিক করতে পারতেন যে মানে
সাইকোলজিস্টের সহায়তায় যে যে সময়ে আমি খুব আবেগীয় হয়ে যাই, সেই সময় আসলে আমার ভিতরে কি হয় সেটা আমরা জানবো, এবং সেটাকে আমি কিভাবে ম্যানেজ করব। আমি নিজে আস্তে আস্তে এম্পাওয়ার্ড হব। আমি অবশ্যই এখন সহায়তা নিচ্ছি একজন কাউন্সিলরের কাছ থেকে বা সাইকোলজিস্টের কাছ থেকে, কিন্তু ধীরে ধীরে আমি নিজেই ওই জায়গাটাতে সক্ষম হয়ে উঠব, যাতে আমি নিজেই নিজের আবেগটাকে রেগুলেট করতে পারি। তো এরকম একটা লক্ষ্য নির্ধারণ করা যেতে পারতো। সেরকম কোনো লক্ষ্য আসলে নির্ধারণ করা হয়েছিল কিনা এই সেশনে, সেই জায়গাটি আসেনি। আমার কাছে মনে হয়েছে যে ও সম্ভবত এরকম আলাপ বোধ হয়নি, যে কারণে উনি প্রশ্নটি ধরতে ওর পারেননি। কাছেও কিন্তু পরিষ্কার না যে মানে কাউন্সিলিং আসলে থেকে কি গোলটা কি, মানে হ্যাঁ, হয় গোলটা না? কি হ্যাঁ। এক্স্যাক্টলি, ওটা যে এরকম একটা লক্ষ্য যে থাকতে পারে। কাউন্সিলিংটা যে শুধুই মানসিক প্রশান্তির জন্য না, না, শুধু এটা একটা sharing না, part, খালি যে আমি শুধু share শেয়ারিং করলাম, না। এটা না বিষয়টা। আমি গেলাম, কথা বললাম, বললাম। শেয়ারিং করলাম, অবশ্যই ওনার অনেক আবেগীয় অনেক উত্থান পতন হয়েছে, যেটার জন্য শেয়ার করলে ওনার হয়তো একটা হালকা লাগতো, সেটাতে উনি হয়তো প্রশান্তি বোধ করতেন। কিন্তু আরো ইনডেপথ কাজ করা কিন্তু তার জন্য মানে প্রয়োজন, আরো গভীরে গিয়ে কাজ আরো করা। গভীরে গিয়ে কাজ করা, সে মানে ওটা সে ডিজার্ভও করে। যে এত ইংরেজি শব্দ না ব্যবহার করলে ভালো হয়। হ্যাঁ, মানে সবসময় আসলে বাংলাটা মনে আসছে না। তো উনি সেটা অ্যাকচুয়ালি তার মানে সেটা তার মানে প্রাপ্য। সে দাবি করতে এটা- প্রাপ্য। এটা তার তার প্রাপ্য। হ্যাঁ, সেটা তার প্রাপ্য, একটা যে সে প্রাপ্য। আরো গভীরে গিয়ে কাজ করা কাউন্সিলরের দক্ষতা থেকে, সেটা তার প্রাপ্য, ওটা হতে পারতো। তো আমার মনে হচ্ছে যে ওই জায়গাটা সম্পর্কে হয়তো ওনারও আইডিয়া নেই, ওভাবে হয়তো হয়ওনি। আবার এমনটা হওয়া সম্ভব যে উনি যে 3 বছরের কথা বলেছেন, হয়তো দীর্ঘ সময় পরপর তিনি গিয়েছেন, যে কারণে হয়তো সেশনের যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটা হয়তো ছুটে যেত। এখনো তিনি যেমন বলছেন যে উনি কাউন্সিলর 2টো সেশনের কথা বলেছে, এটা তিনি জীবনের কোনো এক সময় নেবেন, জমিয়ে রেখেছে। জমিয়ে মানে রেখেছেন। এটা শুনে না আমার কাছে মনে হলো সে কতটাই ভালো ফিল করেছে। হ্যাঁ, সেটাই। তাই না? আমরা হয় না যে আমরা ছোটবেলাতে যে মিষ্টিটা বা যে খাবারটা খুব বেশি ভালো লাগতো, ওই খাবারটা একটু তুলে রাখতাম, হ্যাঁ, যে সবার শেষে সবটা খাবো। খেয়ে ফেলবো না, এটা খুব মজা, এটা সবটা খাবো না, এটা আমি আরো আবার পরে আবার খাবো। খাবো। আমার মনে আছে ছোটবেলাতে যে খাবারটা অনেক বেশি মজা লাগতো, একটুখানি রেখে দিতাম, আবার একবার খাবো, মানে এই স্বাদটা আবার গ্রহণ করব, হ্যাঁ। কারণ খেয়ে ফেললে তো শেষ, তাই না? তো একটু রেখে দিতাম। তো এই ছোট বাচ্চারা কিন্তু এটা করে। আমার ওর কথাগুলো শুনে খুব শিশু সুলভ লাগলো, খুব ভাল লাগলো, ওর প্রতি অনেক আদর কাজ করলো ভিতরে। খুবই। সেটা হচ্ছে যে ওই যে ওর খুব একটা খুব চাওয়ার একটা বিষয়, খুব ভালো লাগার একটা বিষয়, আমি এটা একটু রেখে দিয়েছি তুলে, এটা কোনো না কোনো সময় আমি নেব, এটা কিন্তু ওকে একটা এনার্জি দিচ্ছে, ওকে কিন্তু একটা ভালো লাগা দিচ্ছে, যে ওটা তো আছে আমার জন্য, সেটাই। আমি যে কোনো সময় ওটা করতে পারবো। দুটোর কথা যখন বলেছে, ও কিন্তু দুটোতেই নিজেকে সীমাবদ্ধ রেখে ও কিন্তু ওটার জন্য সময় গুনছে, পথ চেয়ে আছে যে আমি করব ওটা কখনো। খুব সুইট লাগলো আমার কাছে ব্যাপারটা, মানে খুবই হয় না যে খুব Touch করেছে আর কি খুব ভিতরে একটা একটা মানে খুব কি বলবো, খুবই সততা থেকে এবং খুব মানে একটা ভালো মানুষের জায়গা থেকে কথাটা Genuine, বলেছে। যেটা হ্যাঁ, একটা খুব- authentic, হ্যাঁ, সবগুলোই মানে ইংরেজি। একদম ভেতর থেকে কথাটা বলেছে, যে এত নিজেকে পরিষ্কার করে তুলে ধরেছে, আর খুব আমার খুব ভালো লাগছে চিন্তা করে, যে একদম হয় না খোলামেলা করে বলেছে, আমি কিন্তু একদিন করব, দুটো রেখে দিয়েছি। তো এবং খুবই ওই জায়গাটা অ্যাপ্রিশিয়েটিং, প্রশংসা করছি যে উনি চান, হেল্প নিতে চান। অনেকেই তো হেল্প নিতে চায় না, উনি ভীষণ ভাবে চান। ওনার মনে হচ্ছে আরো 50টা সেশন করতে পারলে বলতে খুব মানে ভালো বাকি হবে। সময়টা। তিনি তো অবশ্যই করতে পারেন, 50টা সেশন জীবনব্যাপী সেশন করাটা কোনো অসুবিধা না। মানে আমাদের দিক থেকে আমরা বলতে পারি যে আমি অসংখ্য সেশন নিতে পারি, কোনো প্রবলেম নাই ওটাতে। হ্যাঁ, আমার নিড আছে, আমি নিতে পারি। এখন কথা হচ্ছে যিনি নিয়েছেন তার সাথে কোনো মানে ঠিক হয়েছে কিনা, মানে গোলটা ঠিক হয়েছে কিনা, কোথায় পৌঁছাতে চাই আমরা দুজন মিলে, সেরকম কোনো কথা হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু কাউন্সিলিং নেওয়া যায়, এটা সারা জীবনই নেওয়া যায়, কোনো অসুবিধা নেই এটাতে। একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, ধরেন যেহেতু উনি কাউন্সিলিং সার্ভিসটা, মানসিক স্বাস্থ্য সেবাটা নিতে চাচ্ছে, তো আমরা যেটা বলি না যে যতটুকু সুযোগ পেয়েছি আমরা, অতটুকু সময়, যেটা আপু খুব সুন্দর করে বললো, যে ওনার যে আত্মনির্ভরশীল করা বা ওনার ভিতরের যে স্কিলগুলোকে যে আমরা একটু বের করে এনে যদি ওনার আবেগ ম্যানেজ করার মতো যদি
একটু করে দিতে পারি, তাহলে কাউন্সিলিংটা মিস হয়ে গেলেও ওনার এতটা সে অস্থির হয়ে যাবে না, আবেগী হয়ে যাবে না, ওনার খুব হাহাকার কাজ করছে। তো যে এটা আমার হ্যাঁ, মনে আমি আর হয় পারবো না। কাউন্সিলরের একটা কাজ হতে পারে, যাতে করে নিজে মানে থেরাপিস্ট যাতে আপনার ক্লায়েন্টকে যাতে হেল্প করতে পারে, সাহায্য করতে পারে, যাতে উনি ওনার আবেগের নিয়ন্ত্রণের জায়গাটাকে মানে আস্তে আস্তে ওই জায়গাটা দক্ষ হয়ে যেতে পারে। আমি বুঝিনি তোমার কথাটা। মানে ধরেন এই যে ম্যাডাম কাউন্সিলিং যে উনি কাউন্সিলিং না পাওয়ার কারণ ওনার ভিতরে যে একটা অস্থিরতা কাজ করতেছে, একটা ইনসিকিউরিটি কাজ করতেছে, বা আমি মনে হয় পারবো না সামনের দিনগুলো চলতে, এই জন্য উনি একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে ফোনটা দিল। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে পরবর্তী যে সেশনগুলো হবে বা এতদিনে যদি কাউন্সিলর ওনাকে কিছুটা হলেও দক্ষ করে ফেলতে পারতো, যে না একটা গ্যাপ দিলেও সমস্যা নাই, আমরা আচ্ছা, কাউন্সিলর কিন্তু দক্ষ করে না, দক্ষ ওরা হয়, আমরা শুধু facilitate করি। সহায়তা করি, আমরা ফ্যাসিলিটেট করি। তো এই জায়গাটা যদি ওনাকে ফ্যাসিলিটেটের জায়গাটা যদি আরেকটু সহায়তাটা বাড়িয়ে দেওয়া যেত বা যায়, তাহলে উনি ওই গ্যাপ হয়ে গেলেও উনি আর ভয় পাবে না, বা ওনার আবেগের জায়গাটা খুব বেশি হয়ে যাবে না। সেটা তো সম্ভব না, তাকে তো দুটোর কথা বলে দেওয়া হয়েছে। একটু মনে হয় ওনার সাথে একটু যদি চেক করা যায়, চেক করা সেটা আমি ঠিক জানি না যে ওনার পক্ষে, মানে আমি যেমন থেরাপিস্টের জায়গা থেকে কেন এই আমি দুইটাই জানি যে এটা বললো? নিয়ে কথা বলা সম্ভব, থেরাপিস্টের সাথে এটা নিয়ে কথা বলা সম্ভব, এবং আমি যে খুব হাহাকার ফিল করছি মানে দুটোর মধ্যে বাধা পড়ে গিয়ে, সেটাও থেরাপিস্টের সাথে শেয়ার করা সম্ভব। ব্লক, হ্যাঁ, ওই আলাপের জায়গাটা কি তিনি আনতে পারবেন কিনা, হয়তো সম্ভব। এটাও অবশ্যই করা যায় যে এটা শুনবার পরে আমার ভেতরে কি হয়েছে সেটা আমি থেরাপিস্টের সাথে খোলাখুলি আলাপ করতে পারি, এবং এক্স্যাক্ট রিজনটা কি সেটা থেরাপিস্টের কাছ থেকে জানতে চাইতে পারি, এটা হওয়া সম্ভব। এবং অনেক কষ্ট আছে আমার জীবনে, অনেক রকম যন্ত্রণা আছে, আমি যদি আরো বেশি আপনার কাছ থেকে সেবাটা পেতাম, আমি খুব খুব কৃতজ্ঞ থাকতাম আপনার কাছে, এইভাবেও বলতেই পারে। থেরাপিস্টের সাথে একটা ভালো অ্যাটাচমেন্ট হয়েছে সম্ভবত, র্যাপোর্টটা ভালো অবশ্যই একটা হয়েছে, সম্পর্ক হয়েছে, যেটার জন্য উনি এতদিন আরো ধরে চান। কন্টিনিউ তো হতো না এটা। এক্স্যাক্টলি, হ্যাঁ, আরেকটা বিষয় কি এখানে আসে যে হয় না, যদি মানে উনি না নিতে চায় এই থেরাপিস্ট, এই কাউন্সিলর, যদিও ক্লায়েন্ট এনার কাছেই চায়, কিন্তু কোনো কারণে যদি রেফার করতে হয়, সেটা খুব আমরা বলি না যে খুব প্রফেশনাল ওয়েতে রেফার করলো, যাতে করে ওনারও আবেগের জায়গা থাকলো এবং উনিও খুব সিকিউর ফিল করে যে না আমাকে রেফার করছে, এই কাউন্সিলর নিতে পারছে না কোনো কারণে, হয়তো চাকরিজনিত কারণে বদলি হয়ে যেতে পারে, বা হয়তো তার অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। তো ওনাকে ওই জায়গাটা খুব খোলাখুলিভাবে বলা যে হ্যাঁ আমি পারছি না, বা আরেকজনের কাছে আপনাকে পাঠাচ্ছি, আপনি এই সার্ভিসগুলো পাবেন। কারণ 4টি বা 5টি বছর উনি সেবা নিচ্ছে, এটা আসলেও আমাদের মনে করি যে কাউন্সিলর এত বছর না, এটা উনি ওভারঅলটা, তো কাউন্সিলর ওই কাজটা করেছে যে ওনার আগ্রহটা তৈরি করতে পেরেছে আর কি ক্লায়েন্টের। সেটাই না, ও যে প্রশান্তি পেয়েছে এটার জন্যই ও বারবার চাইছে ব্যাপারটা, ও আবদার করেও বলতে পারে যে আপনি এবং এটা যে আসলে থেরাপিস্টের সাথে কথা বলা যায়, সাধারণত আমরা ওই যে একটা থেরাপিস্টকে বা সাইকোলজিস্টকে একটু একটা উঁচু জায়গায় রেখে দিই, এবং মনে করি যে আমার ভেতরে কোনো কিছু হলে আমি তাকে চ্যালেঞ্জ করতে পারবো না। বিষয়টা কিন্তু এরকম না, চ্যালেঞ্জ করারও কিছু নাই। এরকম অনেক সময় হয়েছে, আমাকেও যেমন আমার কোনো ক্লায়েন্ট এসে বলেছে যে এই ব্যাপারটাতে আমি আসলে ভালো ফিল করিনি, এটা কিন্তু বলবার অধিকার ক্লায়েন্টের আছে, এবং খোলাখুলিভাবে সেখানে থেরাপিস্টও কিন্তু এই জায়গাটা নিয়ে কথা বলতে সে বাউন্ড, তাকে বলতে তারও সেই সক্ষমতা থাকবার ব্যাপার আছে, যে থেরাপিস্ট তো মানুষই, সেও তো মানুষের বাইরে না, তার কাছ থেকে যদি কোনো একটা কিছু এসে, আমার খুবই মনে পড়ছে একটা কেস, যেমন আমার একজন ক্লায়েন্ট এসে আমাকে বলেছিল, তো সেই জায়গাটা আমার খুবই মনে পড়ছে, এবং এটা খুব চমৎকার ছিল। সে এসে বলেছে যে আমি ওইটা শুনবার পরে আমার ভেতর দিয়ে এরকম এরকম হয়েছে, আমি কয়েকদিন আমার খুব খারাপ গেছে, সে পরের সেশনে এসে আমাকে সুন্দরভাবে কথাটা যখন বলেছে, আমারও সেটা নেওয়ার ক্ষমতা থাকবার প্রয়োজন আছে। এটা একটা দক্ষতা, যে আমার কাছ থেকে কিছু একটা গেছে তার কাছে, কারণ আমরাও মানুষ। তো সেই দক্ষতাও কিন্তু কাউন্সিলরের থাকবার প্রয়োজন আছে, এবং সেটা নিয়ে কথা বলা যেতে পারে। দুজনেই অ্যাকচুয়ালি একটা সমতার জায়গায় আছি। আমি থেরাপিস্ট হয়ে খুব একটা উঁচু চেয়ারে বসে নেই, সে সার্ভিস নিতে এসছেন বলে তিনি খুব নিচু, হ্যাঁ থেরাপিস্ট এটা বলেছে আমাকে এইভাবেই মেনে নিতে হবে, মানে ওরকম হয়ে যাওয়ার চ্যালেঞ্জও করতে পারে, চ্যালেঞ্জ করতে পারে। ওনার কোনো প্রশ্ন হয়েছে, ওনার যদি মনে হয় হ্যাঁ এটা কোথাও বাইবেলে কোথাও কিছু লেখা নাই বা এরকম মানতেই হবে, তো উনি প্রশ্ন করতে পারেন,
আনতে পারেন যে আমার খুব খারাপ লাগছে, দুটো মাত্র সেশন আপনি করবেন বলেছেন, আমি চাই না আপনাকে হারাতে, কিন্তু এটা আসলে কি কারণে, এই জায়গাগুলো নিয়ে কথা। হ্যাঁ, আমাদের 2 মিনিট সময় আছে। আজকের টপিক নিয়ে যদি নুজহাত একটু সময় কম পেয়েছো, যদি একটু তোমার কাছে আসতে নিয়েছিলাম তখন ফোনটা চলে আসলো, তুমি যদি আজকে টপিক নিয়ে আরেকটু কিছু অ্যাড করো। আজকে যে টপিক দিয়ে শুরু করেছিলাম, যে টপিকে একটা ছেলেও ছোট্ট বাচ্চা আমাদের ফোন করলো, তুমি যদি একটু আজকের টপিকের উপর আরেকটু আলোকপাত করো 2 মিনিটে। একটু ছোট্ট করে যদি অ্যাটাচমেন্ট নিয়ে কথা যেমন শুরু হয়েছিল, আমি একটু অ্যাটাচমেন্টে থাকতে চাই। আমরা অবহেলার অনেক কিছু বলেছি, যে বাচ্চারা যখন এরকম অবহেলার শিকার হয় তখন তাদের মধ্যে ভীষণ কনফিউশন তৈরি হয়, কিছু উদ্বেগ তৈরি হতে পারে, এবং সেই উদ্বেগটা তার ভেতরে অনেক রকম প্রশ্ন তৈরি করে দেয়। সে ভাবতে পারে যে আমি কি ভালোবাসবার জন্য যথেষ্ট ভালো না, আমি কি যাদেরকে পাচ্ছি তারা কি আমাকে ছেড়ে চলে যাবে, আমি কি অ্যাব্যান্ডেন্ড হয়ে যাব, অর্থটা মনে নেই আমার। তো এইরকম প্রশ্ন যখন হতে থাকে তখন কিন্তু সে ভীষণ অ্যাংশাস থাকে, প্রচণ্ড উদ্বিগ্নতা, তার মানে চট করেই সে নার্ভাস হয়ে যায়, টেনশনে পড়ে যায়, যে কোনো ব্যাপারেই সে আর নিজেকে ধরে রাখতে পারে না। তো এরকম কিছু রিয়াকশন যেমন হয়, আবার এরকমও হতে পারে যে সে খুব ভয় পায় কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে, এবং যদি ছোটবেলায় আমরা অবহেলার শিকার হই, তো ঘনিষ্ঠ সম্পর্কে যেতে তার ভেতরে খুব বাধা তৈরি হয়, ভয়, অ্যাকচুয়ালি তার ভেতরে ভীষণ ভয় তৈরি হয় যে আসলে কি আমি একটা মানুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে যেতে পারবো কিনা, বা আমি কি যোগ্য কিনা, এই সম্পর্কটাতে যাওয়া না, আমাকে ভালোবাসা যায়, তাই না? মানে অবহেলা করলে তো আমি ভালোবাসা পাইনি, তো আমি যে ভালোবাসা পাওয়ার যোগ্য সেটাই কিন্তু আমি ভুলতে বসি অনেক সময়। একদমই। তো এই যে প্রশ্নগুলো, এই যে টেনশন, নার্ভাসনেস এবং ভয় যে তৈরি হয়, সেটা 2 ধরনের ভাবে আসলে প্রতিফলন হয়। অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী যদি বলি, একটা হচ্ছে ইনসিকিউর মানে অ্যাংশাস অ্যাটাচমেন্ট স্টাইল, আর একটা হচ্ছে অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল। এটা দুটোই ইনসিকিউর ধরনের। আরেক রকমের ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল আছে, সেটা হচ্ছে ডিসঅর্গানাইজড। তো একটু একটা লাইন বলতে চাই যে কারো যদি এরকম ধরনের অ্যাটাচমেন্ট স্টাইল হয়েও থাকে, তার মানে এটাই এন্ড অফ দ্য ওয়ার্ল্ড না। সে যদি সচেতন হয় এবং প্রপার কাউন্সিলিং হেল্প নিতে পারে, তাহলে সে তার অ্যাটাচমেন্ট স্টাইল বদলাতে পারে এবং নিজের ভেতরে একটা উন্নয়ন ঘটাতে পারে। শেষ করতে হবে, একদম সময় শেষ হয়ে গেছে, আমরা একদম গুড বাই বলতে হবে, খোদা হাফেজ বলতে হবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ, আবার আশা করছি দেখা হবে। সুপ্রিয় দর্শক, আমাদের সময় একদম ফুরিয়ে এসেছে। আমরা আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু রেখেছি যে দাম্পত্য অশান্তি এড়ানোর জন্য একজন সঙ্গীকে, মানে অশান্তি হচ্ছে, দাম্পত্য অশান্তি ক্রমাগত হচ্ছে, তখন একজন সঙ্গীকে কি ক্রমাগত ছাড় দিয়ে চলতে হয় কিনা, যে অশান্তি এড়ানোর জন্য একজনকে মানে সেটা ছাড় দেওয়ার জায়গাটা নিয়ে নিতে হয় কিনা, নাকি দুজনেই একই রকম থাকতে হবে। তো সেটা আমরা অনেক সময় দেখি যে একজন ছাড় দিয়ে চলছেন, এবং এটা কেন করতে হয় সেটা নিয়ে আমরা আগামী অনুষ্ঠানে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।